তোমার হাত পাখার বাতাসে ও সাইদুল স্যার আছে, সরি তাই না? দেখেন ভাই তোমার হাত পাখার বাতাসে রং জুড়িয়ে আসে সাধু স্যার, যদি তুমি আরো একবার। আজকে কারা কারা আসলে ক্লাসটা করবে তাদের একটু সবার জন্য ক্লাস, আমার কারা কি লেখা দেখেন না, কি লেখা এলা সাইদুল স্যারের ক্লাস মানে কি? সব গোল চাকরি পরীক্ষার জন্য এলা। এটা কিন্তু বানানগুলো কিন্তু কোনো ভুল করে না, দেখছো? ভুল করে না, আমি বানান ভুল করতেছে। দাঁড়ান না স্যার আজকে ভুল করে না। বাপরে বাপ, আজকে তো ফাটাই দিয়ে দিচ্ছি। স্যার বানান ভুল হয় না, সেই এতদিন বাংলা কদিন পরে পড়ানো শুরু করবো। আচ্ছা যাই হোক। আরে আমার কাছে আমি ধ্বনি পরিবর্তন পড়াই না, সে বলতেছে অ্যাসিমিলেশন ডিসিমিলেশন সব পারে, অ্যাপেথেসিস আরে সব পারে। আচ্ছা যাই হোক, কলেজের ভাই বোন যারা আমরা ইতোমধ্যে জয়েন করে ফেলেছি, জানেনই আমরা একটু খুনসুটি করি, আর এই খুনসুটির মাধ্যমেই আমাদের জব মেডিসিন আল্লাহর রহমতে আজকে এত দূর চলে এসেছে, আপনাদের ভালোবাসার দ্বার প্রান্তে চলে এসেছে। তো সবার ভালোবাসার প্রতিষ্ঠান জব মেডিসিন যেহেতু প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিনিয়ত ভালোবেসে প্রতিনিয়ত এভাবে বিগত বছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো সলভ করাই দিয়ে থাকে, আপনারা বুঝতেই পারছেন যে এই কোশ্চেন গুলো থেকেই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে যে কোনো জব পরীক্ষায় গিয়ে কমন পাচ্ছি। যারা রেগুলার ক্লাস করতেছেন তারা ফলাফলটা চাক্ষুষ প্রমাণ দেখতে পাচ্ছেন পরীক্ষার হলে গিয়ে, যে না সাইদুল স্যারের চেহারা ভেসে উঠতেছে, নাসির স্যারের চেহারা ভেসে উঠতেছে, বা মোমিনুল স্যারের ম্যাথের ক্লাস করার পরে চেহারা ভেসে উঠতেছে, আমাদের সবুজ স্যারের ক্লাস করার পরে হচ্ছে সবুজ স্যারের জিকের জন্য চেহারা ভেসে উঠতেছে। দেখেন, আপনারা যখন পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন পান, তখন যে স্যারের মাধ্যমে প্রশ্নটা কমন করেছেন ওই স্যারকে কিন্তু আপনি মন থেকে দোয়া করেন এবং ভালোবাসা প্রদান করেন। এই জন্য আমরা যখন আমাদের পেইড ক্লাসগুলো নেই, আমরা প্রপার দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? কারণ কিছু কিছু স্টুডেন্ট আছেন যারা পরীক্ষার হলে গিয়ে যদি কমন পান, তাহলে ওই স্যারকে আপনি সারা জীবনের জন্য আইডল ভাবেন, আর ওই একই স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে যখন কমন পাবে না, তখন ওই স্যারকে খিচ্ছা গালিগুলাস মুখে যা আছে তা তো করবেই, আজীবনের জন্য অভিশাপের জায়গায় ওই স্যারকে রাখবেন। তো আমরা কখনো অভিশাপের জায়গায় থাকতে চাই না। এই জায়গা থেকে আমরা চেষ্টা করি প্রত্যেকটা টপিক আপনাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য। আর ধারাবাহিকতায় বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করলে যেটা হয়, হর হামেশাই যে কোনো জব পরীক্ষায় 90% কোশ্চেন ভাই বিগত বছরের কোশ্চেন গুলো থেকেই কোনো না কোনো ভাবে দিয়ে থাকে। সো বিগত বছরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সো এই জায়গাটা আমরা মেনটেন করতেছি। সো কলিজার ভাই বোন, আমি প্রত্যাশা রাখি যে আজকে 1000 শেয়ার হবে ইনশাআল্লাহ, এবং সবাই আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। ক্লাসটাকে সবাই শেয়ার করে কমেন্টে ডাল লিখবো। কমেন্ট করছেন যে সাধু স্যারের কণ্ঠে একটা গান হয়ে যায়, তাই না? আমার তো সুন্দর না, না অনেকে নাকি বিভিন্ন পেজে হুজুররা ক্লাস করে, তারা নাকি গান গায়। তাই নাসির স্যারের কণ্ঠ অনেক সুন্দর। স্যার গতকালকে গান গেয়েছিল, আমি মোহিত হয়ে গিয়েছিলাম, সইতে পারিনি বলে আমি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সাধু স্যারের কণ্ঠ কিন্তু সুন্দর, তাই না? প্রফেসর গান শুনছিলাম সাধু স্যারের কণ্ঠে, ওই যে খুলনা গেছিলাম না, হ্যাঁ তখন তো স্যার গান গেয়েছিলেন, তাই না? 2 লাইন 3 লাইন গান। আচ্ছা, বুঝা গেছে, সবাই বুঝা গেছে। বুঝছেন? আরে এটা কিসের জন্য সামনে রাখছি? সর্বোচ্চ শেয়ারকারী পাবেন নাদোষ নদোষ কিউট স্যারের কিউট বই, এবং সর্বোচ্চ মেনশনকারী একজন পাবেন। এই যে শেয়ার করা শুরু করেছেন কলিজার ভাই বোন, গুড, এই তো শেয়ার ডান। সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যারা থাকবেন তারা বইটা পাবেন, প্লাস সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে যারা থাকবেন তারাও বইটা পাবেন। সো কলিজার ভাই বোন, সোহাগ সাহেব দেখো, যারা সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে আছেন তাদেরকে টার্গেট করো। টার্গেট বলতে মানে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে যারা আছেন তাদেরকে মার্ক করে রাখো। টার্গেট মানে গুলি করতে বলি নাই, তাদেরকে মার্ক করে রাখো। এবং যারা সিকোয়েন্সলি সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে থাকবে তাদের এরকম একজনকে তুমি হচ্ছে বইটা কালকে কুরিয়ার করে পাঠিয়ে দিবা। 2 নাম্বার হচ্ছে যারা সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবে তাদেরকেও বইটা পাঠিয়ে দিতে হবে। সো কলেজের ভাই বোন, আমরা সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে কি থাকতে পারি? আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে কি আমরা একটু মেনশন করতে পারি না? কারণ আমার একটা মেনশনের কারণে সে আজকের ক্লাসটা করে কোনো কারণে কোনো একটা জব পরীক্ষায় যদি 2টা মার্ক কমন পায়, তাহলে কিন্তু সে আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। কারণ এক্সামে 2 মার্ক বেশি পাওয়া মানে আপনার জবটা নিশ্চিত হওয়া। ভাই পরীক্ষার হলে গিয়ে জব পাওয়ার কনফার্মেশন ভাই 2 থেকে 4 মার্ক কম বেশির মধ্যেই হয়। সাধারণ নরমাল কোশ্চেন সবাই অ্যান্সার করতে পারে, ব্যতিক্রমী কোশ্চেন যখন আপনি সলভ করতে পারবেন 2-4টা বেশি পারবেন, তখনই কিন্তু আপনি অন্যান্য ক্যান্ডিডেট থেকে আগায় থাকবেন। আর অন্যান্য ক্যান্ডিডেট থেকে যখন আপনি আগায় থাকবেন তখন আপনার জবটা নিশ্চিত হয়ে যাবে। সো আপনার মাধ্যমে যদি আপনার কোনো এক বন্ধু বা কোনো এক বান্ধবী উপকৃত হয়, এই উপকার যে আপনি করতেছেন, আপনার উপকার কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তা করবেন। কারণ সৃষ্টিকর্তা তো দেখতেছেন যে আপনি পরোপকারী একজন মানুষ।
সো সবাই সবাইকে আমরা উপকার করব। যেমন আজকে আমরা যেখানে দাঁড়াইছি, আমাদের কোনো স্বার্থ আছে? আমরা কি করতেছি? আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফালায়া ঘুমকে নির্ঘুম কইরা ভাই ক্লাস নিচ্ছি, রেগুলারিটি মেনটেন করে আপনাদেরকে আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদেরকেও আমাদের এই সার্ভিসটা নিতে হবে এবং সবাই মিলে নিতে হবে। বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করবে। এই দেখছেন সবাই মেনশন করতেছে, মাশাআল্লাহ সবাই মেনশন করতেছে। আপনারা আমাদের ছাত্রীদের নামগুলো একটু বলে দেন। না, ছাত্রীদের নাম তো নাই, সব তো আজকে ছেলে। হ্যাঁ, রাসেল মোল্লা শেয়ার করে দিয়েছেন, সুজন চকমার শেয়ার করে দিয়েছেন, ফাতেমা ইসলাম নদী শেয়ার করে দিয়েছেন, আব্দুল্লাহ মাহমুদ ভাইয়া, সবাই শেয়ার করে লিখে দেই প্রিয় ভাই বোন আমার। গুড, এই তো 5টা শেয়ার করে দিয়েছেন। আমরা শেয়ারের সংখ্যাটা আচ্ছা, করে দিব যে আমি নিজেও একটু শেয়ার করে দেই। দিয়েছি, ঠিক আছে। মাসুম বিল্লাহ শেয়ার করে দিয়েছেন, আব্দুল্লাহ, আচ্ছা গুড, মাশাআল্লাহ। জাহিদ ভাই শেয়ার করে দিয়েছেন, অসাধারণ, গুড। সবাই সবাই দ্রুত দ্রুত। ওকে, চার্মিং ক্লাস। স্যার শুরু করে দেই ক্লাস। স্যার 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 শুরু করে দেই স্যার। অবশ্যই অবশ্যই, তাহলে আমাদের ক্লাস শুরু হয়ে গেল। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই চলে আসবে বলা মানে স্যার। দেখছেন স্যার কিন্তু শুরু করে দিয়েছে। এখন আপনাদের কাজ হইতেছে ভাই শেয়ার মারা। আজকে 1000 শেয়ার না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার একটু অপেক্ষা করেন। তো আমরা টার্গেট করেছিলাম 200 গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলো সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইভেন এই প্রশ্নগুলো মানে খুবই অ্যামেজিং। বিশেষ করে আমি চেষ্টা করেছি কনফিউজিং প্রশ্নগুলো রাখার জন্য, কারণ অনেক প্রশ্ন আছে যেগুলো হচ্ছে অনেক ওয়েবসাইটে অথবা কালকে স্টাফদের স্যালারিটা দিব, কিন্তু তার আগে সবার স্টাফদের সাথে একটু ডিট করতে হবে। সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করি, ডিটের ব্যবস্থা করেন, আপনাদের সুবিধা হয় এবং পরীক্ষায় শতভাগ শুদ্ধ আনসার করতে পারেন। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সবসময় ভার্সিটি অথবা মেডিকেল অথবা নার্সিং এর প্রশ্নগুলোকে এড়িয়ে চলি। আমরা মনে করি দূর, এগুলো তো ভার্সিটির প্রশ্ন, মেডিকেলের প্রশ্ন, নার্সিং এর প্রশ্ন, আমি বিশেষ পরীক্ষা দিব, আমার পরীক্ষায় কি এগুলো আসবে, আমি প্রাইমারি দিব, নিবন্ধন দিব। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, আমি বেশ অনেক দিন ধরে, বেশ কয়েক বছর ধরে আমি এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি যে ইংরেজিটা সবসময় বলবেন আমার ইংলিশ, কখনোই বলবেন না অমুকের ইংলিশ তমুকের ইংলিশ, আমি কেন করবো। ঠিক আছে, ইনশাআল্লাহ এই হচ্ছে ফ্যাক্ট। তো যাই হোক, ভার্সিটি, মেডিকেল, নার্সিং এই প্রশ্নগুলো থেকেই কিন্তু চাকরি পরীক্ষার প্রশ্ন আসে। আবার চাকরি পরীক্ষার অনেক প্রশ্ন ভার্সিটি বা নার্সিং বা মেডিকেলে চলে আসে। তার মানে বেসিক্যালি আজকের ক্লাস সবার জন্য, বিসিএস প্রাইমারি নিবন্ধন সবার জন্য। তো প্রথমে আমরা যে প্রশ্নটা রেখেছি দেখেন, উষাশি ওয়ান্টস টু গো শপিং টুমরো, হেয়ার টুমরো। আমি জাস্ট এই প্রশ্নটা এই জন্য রেখেছি, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছিল 17-18 সালে, সেই একই প্রশ্ন আবার দেখতে পাচ্ছেন আপনারা চাকরি পরীক্ষা আসছে 19 সালে। তার মানে সেম জিনিসগুলি কিন্তু ঘুরে ফিরে বারবার এবং সব জায়গায় চলে আসে। শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে কিনা বলেন? সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ভাই আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এখনো পর্যন্ত যারা শেয়ার করেনি সবাই দ্রুত শেয়ার করে দিই। আমি আবার বলছি, আজকের ক্লাস থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আশা করি ইনশাআল্লাহ কমন পাবেন। একেবারে এক পরীক্ষায় যে সবগুলো প্রশ্ন কমন পাইতে হবে এটা কিন্তু জরুরি না। হয়তো আপনি রেল মন্ত্রণালয়ের পরীক্ষা দিলেন, ওখানে হয়তো 2টা কমন পাইলেন। হয়তো আপনি খাদ্য মন্ত্রণালয়ের পরীক্ষা দিলেন, ওখানে 1টা কমন পাইলেন। হয়তো নিবন্ধন পরীক্ষা দিলেন, ওখানে 3টা কমন পাইলেন। হয়তো বিসিএস দিলেন, ওখানে 2টা কমন পাইলেন। এভাবে করে প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো জায়গায় কমন পাবেন ইনশাআল্লাহ। ব্যাপারটা হচ্ছে এমন আর কি, কেমন? ওকে ফাইন। তাহলে ভাই এটা কি হবে বলেন? উষাশি ওয়ান্টস টু গো, উষাশি হচ্ছে ভাইয়া, আচ্ছা এখানে মনে হয় একটা এ হবে, যাই হোক। উষাশি হচ্ছে একটা নাউন, ওয়ান্টস হচ্ছে একটা ভার্ব, এবং এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। টু গো এটাও একটা ভার্ব, কিন্তু টু গো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব চিনবো কি করে? পৃথিবীর যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের আগে হ্যাভিং দিলে মানে হ্যাভিং প্লাস V3 দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। এই চারটা হচ্ছে ভাই নন ফাইনাইটের চেহারা। পৃথিবীতে ফাইনাইট ভার্ব লাখ লাখ কোটি কোটি আছে, সব ফাইনাইট ভার্ব মনে রাখা সম্ভব না। জাস্ট ছোট্ট একটা টেকনিক দিয়ে আপনি পৃথিবীর সব ফাইনাইট ভার্ব মনে রাখতে পারবেন। এই চারটা হচ্ছে ভাই নন ফাইনাইটের চেহারা। যে কোনো ভার্বের আগে টু দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নন ফাইনাইট হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের 3 নাম্বার ফর্ম নন ফাইনাইট হয়ে যায়। পৃথিবীর যে কোনো ভার্বের হ্যাভিং প্লাস V3 সেটা নন ফাইনাইট হয়ে যায়। সো নন ফাইনাইট এই চারটা হচ্ছে ভাই নন ফাইনাইট ভার্বের চেহারা, নন ফাইনাইট ভার্বের চেহারা। এই ছাড়া এই পৃথিবীতে যত ভার্ব আছে সব ফাইনাইট, যত ভার্ব আছে সব কি ভাইয়া? ফাইনাইট। তাহলে বলেন তো ভাইয়া, গো কোন ধরনের ভার্ব? গো কোন ধরনের ভার্ব কে বলতে পারবেন? ইয়েস, ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ খেয়াল করে দেখেন এটার সাথে টু নাই, আইএনজি নাই, V3 নাই, হ্যাভিং প্লাস V3 নাই, এটা ফাইনাইট। এবং আরেকটা মজার ভার্ব হচ্ছে যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। সো গো দেখলে বোঝা যাচ্ছে এটা কোন টেন্স? আই গো, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। আচ্ছা এবার বলেন তো ভাইয়া, ওয়েন্ট কোন ধরনের ভার্ব? ফাইনাইট নাকি নন ফাইনাইট? আমি আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সবাই শেয়ার করে রেখে দিব যেন পরবর্তীতে চাইলে আমরা রিভিশন দিতে পারি।
সবাই শেয়ার করে রেখে দিব। ওয়েন্ট কোন ধরনের ভার্ব? ইয়েস, এটাও ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এটা দেখলেই যে ভার্ব দেখলে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আমি যদি বলি আই ওয়েন্ট, দেখলে বোঝা যাচ্ছে এটা পাস্ট টেন্স। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে দেখেন এই ওয়েন্টের সাথে কি নাই, 2 + V1 নাই, আইএনজি নাই, V3 নাই, হ্যাভিং প্লাস V3 নাই। আমি যদি বলি কথার কথা আই উইল গো, এই যে উইল গো, আই উইল গো, এই উইল গো কোন টেন্স, মানে কোন ধরনের ভার্ব? এটাও ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটা দেখলে টেন্স চেনা যাচ্ছে যে এটা একটা ফিউচার টেন্স। এটা কোন টেন্স বলেন? ফিউচার টেন্স। কোন টেন্স? ফিউচার টেন্স। এবং মজার ব্যাপার হচ্ছে দেখেন এই উইল গো এর সাথেও কি নাই, 2 + V1 নাই, আইএনজি নাই, V3 নাই, হ্যাভিং প্লাস V3 নাই। তার মানে এই চারটা হচ্ছে নন ফাইনাইটের চেহারা। এছাড়া এই পৃথিবীতে যত ভার্ব আছে সব ফাইনাইট। এবার খেয়াল করে দেখেন মজা কারে কয়, দেখেন মজা কারে কয়। এবার আমি আবার আপনাদেরকে শুরু থেকে জিজ্ঞেস করছি, দেখেন এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে, তিনটা ভার্ব আছে, তাহলে এই বাক্যে তিনটা ভার্ব আছে। মজার ব্যাপার হচ্ছে একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, একটা বাক্যে বা একটা সেন্টেন্সে কয়টা থাকবে? একটা থাকবে ফাইনাইট ভার্ব। আর এছাড়া যতগুলো ভার্ব থাকবে সবগুলো নন ফাইনাইট হবে। কি হবে বলেন? নন ফাইনাইট। একটা বাক্যে 2টা 3টা 5টা 10টা 50টা ভার্ব থাকলে আমাদের কোনো আপত্তি নাই, তবে শর্ত হচ্ছে একটা বাক্যে বা একটা ক্লজে অথবা একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কয়টা বলেন? একটা ফাইনাইট ভার্ব থাকবে। এছাড়া যতগুলো ভার্ব থাকবে বাকিগুলোকে নন ফাইনাইট বানাইতে হবে। আর নন ফাইনাইট বানানোর সিস্টেম হচ্ছে এই চারটা, 2 + V1 দিতে হবে, অথবা ভার্ব এনজি দিতে হবে, অথবা V3 দিতে হবে, অথবা হ্যাভিং প্লাস। এইবার দেখেন মজা কারে কয়। তাহলে ওয়ান্স কোন ধরনের ভার্ব? নিঃসন্দেহে ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটার সাথে কি নাই বলেন? এটার সাথে নাই তো, এই যে 2 + V1 নাই, আইএনজি নাই, V3 নাই, কিছু নাই, ফাইনাইট ভার্ব। এবং এটা দেখলে টেন্স চেনা যাচ্ছে, এটা প্রেজেন্ট টেন্স। বলেন তো টু গো এটা কোন ধরনের ভার্ব? দ্রুত দেখি কে পারে, দ্রুত কে পারে? টু গো কে পারে? ইয়েস, এটা নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট ভার্ব। কেন? কারণ এই যে 2 + V1 মানে নন ফাইনাইট। এবং মজার ব্যাপার হচ্ছে এটা দেখে কিন্তু টেন্স চেনা যাচ্ছে না। পৃথিবীর কেউ বলতে পারবে না এটা দেখে যে এটা কোন টেন্স, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, কেউ বলতে পারবে না। ইভেন আমি নিজেও জানি না। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলে টেন্সই না, এটা আসলে টেন্সই না। এটা যাই হোক, এটা নন ফাইনাইট ভার্ব। এরপর বলতে পারে শপিং কোন ধরনের ভার্ব? ফাইনাইট না নন ফাইনাইট? শপিং কোন ধরনের ভার্ব? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ইয়েস, শপিং হচ্ছে ভাইয়া নন ফাইনাইট ভার্ব। কেন? এই যে দেখেন টু গো এটার সাথে কি ছিল, এই যে 2 + V1, আর এই শপিং এর সাথে কি আছে? ভার্ব আইএনজি। তাহলে এটাও কি নন ফাইনাইট। তার মানে আমরা যেটা পাইলাম প্রিয় ভাই বোন আমার, এই বাক্যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে এক বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, এছাড়া যতগুলো ভার্ব থাকবে সবগুলো হয়ে যাবে নন ফাইনাইট। ভাই এইটুকু বুঝছেন কিনা? বুঝলে বলেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ। এইটুকু বুঝছেন কিনা প্লিজ? বুঝলে বলেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝলে বলেন যে ভাই বুঝি নাই। লাগলে আবার বোঝাবো, কিন্তু বুঝতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বাক্যে একটা থাকবে ফাইনাইট ভার্ব, এছাড়া যতগুলো ভার্ব হবে সব হবে নন ফাইনাইট। আর নন ফাইনাইট বানানোর সিস্টেম হচ্ছে এই চারটা। ঠিক আছে ইনশাআল্লাহ? এবার দেখেন টুমরো শব্দটা কি? টুমরো শব্দটা কি জানতে চাইছে? টুমরো শব্দটা কি এখানে জানতে চাইছে যে টুমরো শব্দটা কি? উষাশী ওয়ান্টস টু গো শপিং টুমরো। উষাশী আগামীকালকে শপিং এ যাবে। কোথায়? কখন যাবে? আগামীকালকে। কখন? আগামীকালকে। কখন? আগামীকালকে। আর আমরা জানি কোথায়, কখন, এক্স্যাক্টলি, কেন, কিভাবে, কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। যেহেতু আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে উষাশী কখন যাবে? আগামীকালকে, মানে টুমরো। এই জন্য এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। যাই হোক, একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড শেখা শেষ আলহামদুলিল্লাহ। আমরা জেনে গেলাম এটা নাউন, এটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, এটা অ্যাডভার্ব, সব শেষ আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? তাহলে একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড শেষ। তো আমাদের টার্গেট সবসময় এমনই হবে যে আমরা যখনই যা পড়বো না কেন প্রত্যেকটা সেন্টেন্স, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করে পড়বো, প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করে পড়বো। ঠিক আছে ইনশাআল্লাহ? প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করে পড়বো, তাহলে যেখান থেকেই প্রশ্ন আসুক আমাদেরকে আটকাতে পারবে না। দেখেন ব্যাপারটা কি এমন যে সবসময় পরীক্ষায় এটার নিচে আন্ডারলাইন থাকবে অথবা এটাই চাইবে, আরে ভাই এটাও তো চাইতে পারে, এটা কি? যেমন আজকে আমরা শিখে ফেললাম এটা নন ফাইনাইট ভার্ব, তো অপশনে যখন থাকবে কথা নন ফাইনাইট ভার্ব, যখন এটা আপনি পারবেন তখন দাগায় ফেলবেন নন ফাইনাইট। এটাও তো পরীক্ষা আসতে পারে, টু গো এটা কি? পরীক্ষায় নন ফাইনাইট দাগায় ফেলবেন। এটাও তো আসতে পারে, এটা কি? তখন ফাইনাইট দাগায় ফেলবেন। এটাও তো আসতে পারে, এটা কি? তখন নাউন দাগায় ফেলবেন, এই যে নাউন দাগায় ফেলবেন। এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে টার্গেট রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমি বেসিক্যালি আসলে আমি ফ্রি ক্লাস বলেন বা পেইড ব্যাচ বলেন, প্রত্যেকটা ব্যাচে চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডকে এক্সপ্লেন করে পড়ানোর জন্য, কারণ আমি আপনি কেউ জানি না যে পরীক্ষায় কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে। এই জন্য আমার টার্গেট থাকে প্রত্যেকটা ওয়ার্ড শেখানো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ওয়ার্ড শিখাই দিব, যেখান থেকে প্রশ্ন আসুক, যেখানে আন্ডারলাইন করুক, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা প্রিয় ভাই বোন আমার। She spends hours dash on internet every day. প্রশ্নটা কেন রেখেছি বলেন?
প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল ডি ইউনিটে 2011-12 সালে, সি ইউনিটে আসছে 2016 সালে, সেই একই প্রশ্ন প্রিয় ভাই বোন আমার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটরে আসছে 2019 সালে। অর্থাৎ আমি বারবার বলছি, প্রত্যেকটা দিন আমার টার্গেট থাকে এটা দেখানো আপনাদেরকে। আপনার থেকে স্যার অনেক কিছু শিখেছি, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার, শুনেন না। সো আমি ইদানিং কিন্তু একটা টার্গেট করেছি আপনাদেরকে, যে এটা দেখানোর জন্য যে বিগত বছরের ভার্সিটি বা মেডিকেলের বা নার্সিং এর প্রশ্নগুলো কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এইগুলোই ঘুরে ফিরে দেখেন চাকরি পরীক্ষা দিয়ে দেয়। আমি আরো অনেকগুলো প্রশ্ন প্রমাণ দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এই বাক্যের অর্থ হচ্ছে ভাইয়া স্প্যান মানে হচ্ছে কাটানো, আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা, কেমন? আচ্ছা, তো যেমন শুধু মানে হচ্ছে আপনার হান্ড্রেডস যদি শুধু হান্ড্রেডস থাকে এটা দিয়ে শত শত বোঝায়, শুধু থাউজেন্ডস থাকলে মানে হাজার হাজার বোঝায়, অথবা মিলিয়নস থাকলে এটা দিয়ে লক্ষ লক্ষ বোঝায়। ঠিক সেম আওয়ার্স মানে ঘন্টার পর ঘন্টা। শুধু আওয়ার, দেখেন শুধু আওয়ার, খেয়াল করে দেখেন কত মজার একটা জিনিস। এগুলো রাগ করবেন না আমার সাথে, ক্লাস না করলে কিন্তু আমরা জানতে পারতাম না, ক্লাসের বরকতে আলহামদুলিল্লাহ আমরা জেনে যাবো। খুব খেয়াল করেন কত মজার একটা জিনিস। শুধু আওয়ার মানে হচ্ছে ভাই ঘন্টা, শুধু আওয়ার মানে ঘন্টা, কিন্তু যদি বলা হয় আওয়ার্স, খেয়াল করে দেখিস এরকম আওয়ার্স থাকে, তাহলে এটার অর্থ হয়ে যাবে ভাই ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। তাহলে আপনি যদি দেখেন এটা বলতে চান যে আমি ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করি, আমি ঘন্টার পর ঘন্টা ভালো কাজ করি, সে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট চালায়, সে ঘন্টার পর ঘন্টা বাইরে খেলাধুলা করে, এই ধরনের বাক্য যদি আপনি বলতে চাইতেন আজকের আগে হয়তো পারতেন না, কিন্তু আজকের পর কিন্তু আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে হি প্লেজ ফুটবল আওয়ার্স, হি প্লেজ ফুটবল আওয়ার্স, অথবা ব্যাপারটা বুঝতে পেরেছেন কি না? হ্যাঁ, অথবা হি স্পেন্ডস আওয়ার্স ধরেন ফর প্লেয়িং ফুটবল, ঠিক আছে? সো সে ফুটবল খেলে বা বাইরে ঘন্টার পর ঘন্টা সময় কাটে। যাই হোক, এখানে বলা হচ্ছে সে ইন্টারনেট চালিয়ে ঘন্টার পর সময় মানে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে ব্যয় করে, ঘন্টার পর ঘন্টা কি করে? ইন্টারনেটে ব্যয় করে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এখানে আসলে বাক্যটা কি হবে? দেখেন, আমরা যদি ইন্টারনেটে অথবা ওয়েবসাইটে এক সাইট থেকে আরেক সাইটে অথবা এক পেজ থেকে আরেক পেজ ঘাটাঘাটি করি, ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী সেখানে ভিজিটিং হবে না, সেখানে ডাউনলোডিং হবে না, সেখানে আপলোডিং হবে না, সেখানে ওয়ার্ড হবে সার্ফিং। আর সার্ফিং মানে হচ্ছে সার্ফ করা। সার্ফ মানে সার্ফ দুই ধরনের, একটা হচ্ছে আপনার যে সমুদ্রের ঢেউর সাথে যে সার্ফ করে এটাকেও সার্ফিং বলে, আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে সার্ফিং মানে এক পেজ থেকে অন্য পেজে, এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে ঘাটাঘাটি করা বা বিচরণ করা, এটাকে বলা হয় সার্ফিং। তার মানে এখানে আনসারটা হবে সার্ফিং, হি স্পেন্ড আওয়ার্স অন ইন্টারনেট, মানে আওয়ার্স সার্ফিং অন ইন্টারনেট এভরিডে। প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটায়, প্রতিদিন সে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে কাটায়। ক্লিয়ার কিনা একটু বলেন? দেখছেন, যেই প্রশ্নটা আসছিল বিশ্ববিদ্যালয়ে সেই প্রশ্নটাই কিন্তু আসছে কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরে। রাগ করবেন না, জাস্ট আমি একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, রাগ করবেন না, জাস্ট বোঝার চেষ্টা করেন। আমি যদি আজকে আপনাদেরকে এমনটা করতাম, ধরেন এটা নাই, এই রেফারেন্সটা নাই, খুব মনোযোগ প্লিজ দেখেন, আপনাদেরকে একটা ভালো জিনিস ধরাই দিচ্ছি, এই রেফারেন্সটা নাই। হ্যাঁ, আজকের এই ক্লাসে ধরেন এই রেফারেন্সটা নাই, শুধু এটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্রশ্ন। এইটা যখন দেখতেন আপনারা কি করতেন জানেন? আপনারা বেশিরভাগ স্টুডেন্ট যেটা করতেন, আল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ানো হচ্ছে, এটা আমার ক্লাস না কো, আমি তো বিসিএস পরীক্ষা দিব। আমাদের বেশিরভাগ ভাই বোন এমনটাই করে, আল্লাহ একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়ানো হচ্ছে, আমি তো বিসিএস দিব, আমি কেন এই ক্লাস করবো? আপনারা ক্লাসই করতে চেতেন না। আপনারা বলতেন আমি তো প্রাইমারি পরীক্ষা দিব, আমি কেন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পড়বো? ক্লাসই করতে চেতেন না আপনারা। আমি তো নিবন্ধন পরীক্ষা দিব, আমি কেন এই ক্লাস করবো? এটা করতেন কিনা বলেন, সত্যি করবেন, এটা করতেন কিনা? আমি যদি আজকে রাখতাম যে কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছর প্রশ্ন সলভ, এটা যদি আমি করতাম, আপনারা কয়জন লাইভে থাকতেন, কয়জন ক্লাস করতেন বলেন? সত্যি করে বলেন, করতে চাইতেন না। আমি জানি, আমি আপনাদেরকে চিনি, ঠিক আছে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আপনাদেরকে হারে হারে চিনি, করতে চাইতেন না, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু সবসময় বলি যে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ইউনিভার্সিটি বলেন, মেডিকেল বলেন, সব ইংরেজি আমার জন্য, সব ইংরেজি কার জন্য? আমার জন্য। এই জন্য যেদিন থেকে বলতে পারবেন আমার ইংলিশ, সেদিন থেকে আপনার ইংরেজি শেখা শুরু, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে কার ইংলিশ বলেন? হ্যাঁ, যারা বলতে পারবেন আমার ইংলিশ, সেদিন থেকে আপনার ইংরেজি শেখা শুরু। আমি কিন্তু এটা আপনাদেরকে অনেকবার বলাইছি, দেখেন আবার বলেন আমার ইংলিশ, যদি বলতে পারবেন আমার ইংলিশ, তার ইংরেজি আজকে থেকে শুরু। ওয়ান কাইন্ড অফ নাউন মানি ইজ, দেখেন এই প্রশ্নটা আসছিল কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়ে এইচ ইউনিটে আসছে 2014-15 সালে। সেই একই প্রশ্ন আবার আসছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী 2019 সালে। অর্থাৎ ভার্সিটির প্রশ্নগুলো ঘুরে ঘুরে বারবার রিপিট হয়। এই তো গুড, আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার ইংলিশ, আমার। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা অনেক ভালো, আপনাদের ক্লাস নিতে এই জন্যই ভালো লাগে, আপনারা আসলে কথা শোনেন, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করবেন, অনেক ভালো রাখবেন। দেখেন, এইটা খুবই মজার একটা প্রশ্ন, মানি কোন ধরনের মানে নাউন, যদি আমরা সবাই জানি, কিন্তু জানা প্রশ্নগুলো কিন্তু অনেকবার রিপিট হয়। তো যাই হোক, কালেকটিভ নাউন মানে আমরা জানি যেটা দিয়ে সমষ্টি বোঝায় সেটাকে কালেকটিভ নাউন বলে। এক জাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে কাজের নাম, দোষের নাম, গুণের নাম
অথবা যেই নাউনটা ধরা ছোঁয়া যায় না বাট ফিল করা যায়। আর কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেই নাউনটাকে আমরা কাউন্ট করে থাকি, আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনটাকে আমরা কাউন্ট করে থাকি না বা কাউন্ট করি না। মানি মানে অনেকে মনে করেন টাকা, পাগলা মানি মানে টাকা না রে পাগলারা, মানি মানে টাকা না, মানি মানে টাকা না, মানি মানে মুদ্রা, মানি মানে কি ভাইয়া মুদ্রা, মানি মানে মুদ্রা। টাকা কাউন্টেবল, ইটস ফাইন, আপনি বলতে পারেন 1 টাকা 2 টাকা, কথার কথা, 1 রুপি 2 রুপিস, কিন্তু প্রিয় ভাই বোন আমার $1 $2, কিন্তু এই মুদ্রা কিন্তু আনকাউন্টেবল, মুদ্রা কিন্তু কি ধরা হয় আনকাউন্টেবল ধরা হয়, অর্থাৎ টাকার যে পরিমাপক বা একক এটাকে বলা হয় মুদ্রা। সো মানি মানে কিন্তু ভুলেও বলবেন না আর কোনোদিন টাকা। আপনার অনেকে মনে হইতে পারে আল্লাহ টাকা তো গণনা করা যায়, আমার কাছে 20 টাকা আছে 50 টাকা আছে, টাকা তো গণনা করা যায় স্যার, টাকা তো কাউন্টেবল না। টাকা গণনা করা যায়, ইটস ফাইন, কিন্তু মানি মানে হচ্ছে মুদ্রা, তো মুদ্রাকে আনকাউন্টেবল হিসেবে বিবেচনা করা হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? মানি মানে অর্থ, এক্স্যাক্টলি, মানি মানে অর্থ বা মুদ্রা, অর্থ বা মুদ্রা, অর্থ বা মুদ্রা। পরের প্রশ্নটা দেখেন, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল ভাইয়া 13-14 সালে, এবং বি ইউনিটে আসছে 15-16 সালে, আবার সেই প্রশ্নটাই আসছে ভাইয়া 2019 সালে। তো এই একই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে কি হয়, রিপিট হয়। বলেন সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি কি হবে? আমি একটু দ্রুত এটা 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 দেখেন তো পারেন নাকি, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। টাকা ইংলিশ টাকা ভাইয়া, টাকা ইংলিশ টাকা। তারপরে ইন্ডিয়াতে মানে আমেরিকাতে বলা হয় ডলার, ডলার ইংলিশ ডলার। এখন কেউ যদি জিজ্ঞেস করেন স্যার ডলার ইংলিশ কি, আরে ভাই ডলার ইংলিশ ডলার, টাকা ইংলিশ টাকা, রুপি ইংলিশ রুপি, বুঝছেন? এটার আবার ইংলিশ আছে নাকি? আচ্ছা যাই হোক, এটা কি হবে? আচ্ছা অনেকে বলতেছে ইজ হবে, অনেকে বলতেছে আর হবে। আচ্ছা দ্রুত দ্রুত একটু ট্রাই করেন। আমি এটা প্রশ্নটা কিন্তু খুবই অ্যামেজিং, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, খুবই অ্যামেজিং একটা প্রশ্ন। দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন আনসার করতেছে ইজ হবে। কেন ইজ হবে? আরে আল্লাহ এখানে তো সুইট আছে, সুইট তো সিঙ্গুলার। আপনাদের বেশিরভাগ ভাই বোন ইজ আনসার করতেছে কেন? আল্লাহ এখানে সুইট, সুইট মানে তো মিষ্টি, মিষ্টি তো সিঙ্গুলার, এই জন্য ইজ হবে। কিন্তু আনফরচুনেটলি প্রিয় ভাই বোন আমার এখানে ইজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু কেন? ব্যাপারটা এমন কেন? কেন এমন? কারণ হচ্ছে ভাইয়া দেখেন এই সুইট শব্দটা ভাইয়া অ্যাডজেক্টিভ। সুইট শব্দটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হইতে পারে না। লিখেন, অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হইতে পারে না। অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হইতে পারে না, হইতে পারে না। অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হইতে পারে না। সবাই একটু লিখে রাখেন, এই সুইট এখানে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, আর অ্যাডজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হইতে পারে না, পারে না, পারে না। এটা যদি সাবজেক্ট হইতো সেক্ষেত্রে আমরা নিতে পারতাম, কিন্তু এটা তো অ্যাডজেক্টিভ পাগলা, অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হয় না। হ্যাঁ, আরো অ্যাডজেক্টিভ আছে, যেমন ধরেন কথা কথা গুড, তাই না? বলেন ব্যাড, আপনি কি বলতে পারবেন গুড ইজ অথবা ব্যাড ইজ, এমন কি বলা যায়? এমন আমরা আসলে বলি না, এমন বলা যায় না, কারণ অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হইতে পারে না, পারে না, পারে না। এখানে মজার একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই বাক্যটা আসলে একটু ইনভার্সন হয়েছে। ইনভার্সন বলতে কখনো বাক্যে ফোর্স প্রদান করার জন্য অ্যাডজেক্টিভকে বাক্যের শুরুতে দেওয়া হয়, কখনো বাক্যে ফোর্স অথবা বাক্যে জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভকে বাক্যের শুরুতে দেওয়া হয়। সো বাক্যটা আসলে এমন ছিল না, মূলত বাক্যটা ছিল এইরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ড্যাশ সুইট। এখন দেখেন পারেন নাকি? ড্যাশ সুইট, the uses of adversity dash sweet, the uses of adversity dash sweet, the uses of adversity dash sweet। ভাই আপনাদেরকে কিন্তু পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ যে সাবজেক্ট এখানে যে ইজ হবে না এম হবে না আর হবে না হ্যাজ হবে বা যাই হোক, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। আর সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, 9টার আগে সাবজেক্ট থাকে, 9টার আগে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, প্রিপোজিশনের আগে থাকে। লিখে রাখেন প্লিজ, সবাই লিখে রাখেন, লিখেন সবাই সবাই প্লিজ, সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। লিখেন, সাবজেক্ট থাকে 9টা জিনিসের আগে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিপোজিশন। সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট প্রিপোজিশনের আগে। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে। সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনের আগে থাকে। তাহলে কখনো যদি বাক্যে প্রিপোজিশন পাওয়া যায়, আমাদের কাজ কি? এই যে প্রিপোজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাব। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম এখানটাতে। দ্য ইউজেস, ইউজেস মানে কি বলেন তো ভাইয়া? ব্যবহার গুলো। ব্যবহার গুলো। তাহলে ব্যবহার গুলো, গুলো গুলো মানে কি ভাইয়া? প্লুরাল। এই জন্য এখানটাতে ভার্ব হবে প্লুরাল, তার মানে আর হবে। দ্য ইউজেস, মূলত বাক্যটা হবে দ্য ইউজেস আর সুইট, দ্য ইউজেস আর সুইট, দ্য ইউজেস আর সুইট, দ্য ইউজেস আর সুইট। এটা হবে মূল বাক্য। এটা হবে কি বলেন তো ভাইয়া?
মূল বাক্য। এটা হবে কি? মূল বাক্য। এটা হবে কি ভাইয়া? মূল বাক্য। সবাই লিখে রাখেন ভাইয়া, সারা জীবনের সম্পদ হবে। আমার সাথে রাগ করবেন না প্লিজ, প্রিয় ভাই বোন আমার। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকের ক্লাসটা সাজিয়েছি। সো যে যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন সবাই অ্যাটলিস্ট একটা করে হলো শেয়ার করে নিজের কাছে ক্লাসটা রেখে দেন। শেয়ার করলে ক্লাসটা আপনার প্রোফাইলে থেকে যাবে, পরে যখন আপনার মনে হবে একবার একটু ক্লাসটা রিভিশন দিই তখন কিন্তু দেখতে পারবেন। এই জন্য সবাই শেয়ার করে ক্লাসটা রেখে দিব ইনশাল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? কামরুন নাহার, শারমিন, ম্যাজিক, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, তাহলে এটা মোটামুটি শেষ। তাহলে মূলত বাক্যটা ছিল এরকম, কিন্তু বাক্যটাকে জোর প্রদান করার জন্য এই অ্যাডজেক্টিভটাকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, কেমন অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে বাক্যের শুরুতে দিছে। তাহলে কি হবে? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। অর্থাৎ এই বাক্যের অর্থ হচ্ছে, এই বাক্যের অর্থ হচ্ছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মানে দিয়ে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। দুঃখের প্রয়োজনীয়তা মধুর। অথবা কি বলে, বিপর্যয় আশীর্বাদ নয় বরং অভিশাপ। এটার আরেকটা অর্থ হচ্ছে, মানে এটা একটা প্রবচন অথবা বাগধারা। এটার আরেকটা অর্থ হচ্ছে বিপর্যয় অভিশাপ নয় বরং আশীর্বাদ। মানে জীবনে যদি বিপর্যয় না থাকে কোনো মানুষ উন্নতি করতে পারবে না। আপনি একবার ফেল মারছেন, ফেল মেরে পরের বার আপনি কিন্তু আরো ভালো কিছু করতে পারবেন। একজন ভাই একবার বিসিএস রিটেনে 1 মার্কের জন্য ইংলিশে সে পাশ করে নাই, পরের বার সে মানে কি বলবো, প্রথমে যদি সে পাশ করতো, কথার কথা তার মার্কস খুব ভালো ছিল না, সে হয়তো শিক্ষা ক্যাডার হইতো, পরের বার সে পুলিশ ক্যাডার হয়ে গেছে। তাহলে দেখেন এই যে তার ফেল করাটা, 1 নাম্বার কম পাওয়াটা, প্রথমত তার মন খারাপ হয়েছিল, দূর আল্লাহ এটা কি করলেন, আমারে শেষ করে দিচ্ছেন। কিন্তু পরের বার যখন সে পরীক্ষা দিচ্ছে পুলিশ ক্যাডারে সম্ভবত 3য় হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার আর কি, জীবনে বিপর্যয় থাকবে, এটাই স্বাভাবিক। এই বিপর্যয় কাটিয়ে উঠে আপনাকে অনেক ভালো জায়গায় যেতে হবে, অনেক ভালো কিছু করতে হবে। ক্লিয়ার? The doctor took the round in the hospital. ওকে ফাইন। এখানে রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখেন এই প্রশ্নটা কোথায় আসছিল ভাইয়া? আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম যে বিসিএস মানে ইউনিভার্সিটি বা মেডিকেল বা নার্সিং এর প্রশ্নগুলোই কিন্তু চাকরি পরীক্ষায় চলে আসে। দেখেন ডেন্টাল ভর্তি পরীক্ষা আসছিল 2017-18 সালে, সেই প্রশ্নটা আবার আসছে কোথায়? 2019 সালে। এই জন্যই বলছি যে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য চেষ্টা করবো আমরা শেষ পর্যন্ত থাকতে, এবং শেষ পর্যন্ত ক্লাসের যেই কি বলবো মানে মানে রস, এই রসটা যেন আমরা নিতে পারি ইনশাল্লাহ। কেমন? ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে, দেখেন রাউন্ড শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তো এখানে কয়েকটা ব্যাপার আছে, খেয়াল করে দেখেন। রাউন্ড শব্দটা জন্মগত হবে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন জন্মগত হবে একটা কি ভাইয়া? মানে জন্মগত বলতে বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন। বাই ডিফল্ট রাউন্ড একটা প্রিপোজিশন, বাই ডিফল্ট রাউন্ড একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এইখানে রাউন্ড শব্দটা কি? আমরা আপনাদেরকে একটা বিষয় শিখিয়েছিলাম হয়তো, যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নিঃসন্দেহে নাউন হয়। যেমন ধরেন এ বয়, কি হবে ভাইয়া? এ বয়। তো ব্যাপারটা এমন যে একটা পরে একটা পারা ভালো না একটা পরে 1000টা পারা ভালো? ইয়েস, একটা পরে 1000টা পারা ভালো। তো শুধু আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, মানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এর মানে এই না যে শুধু বয় থাকলে নাউন। এই আর্টিকেলের পরে বা এর পরে শুধু বয় না, মানে এই বয়ের জায়গায় আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। আমি বললাম না, আমি বলবো না বয়, আমি বললাম গাল, তাহলে গাল কি হয়ে গেল? নাউন। আমি বললাম পেন, এই পেন, পেন কি হয়ে গেল? নাউন। আমি যদি বলি টেবিল, টেবিল কি হয়ে যাবে? নাউন। আমি যদি বলি চেয়ার, চেয়ার কি হয়ে যাবে? নাউন। তার মানে আর্টিকেলের পরে আপনি যা দেন এই পৃথিবীতে সব নাউন, 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 সব অটোমেটিক্যালি নাউন হয়ে যাবে। সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, পরেরটা নাউন হয়। যেমন এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এই জিনিসগুলো এত বেশি ইম্পর্টেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট, প্রচুর আসে এগুলো, এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়। এখানে আরেকটা ব্যাপার আছে, আর্টিকেল তারপরে নাউন প্লাস প্রিপোজিশন, এটা একটা স্ট্রাকচার। অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে ওয়ার্ডটা সাধারণত নাউন হয়। অথবা আমরা আরো সহজ করে বলি যে দা এবং এখানে থাকবে প্রিপোজিশন, এই দা এবং প্রিপোজিশনের মাঝখানে সাধারণত নাউন হয়। সাধারণত এখানে কি হবে? নাউন হয়। তো যেভাবেই চিন্তা করেন মিলে যাবে। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, দা এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন এখানে কি যেন ভাইয়া, এটা আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হয়? নাউন হয়। অথবা এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়, যেমনি বলেন মিলে যাবে। এটা নিঃসন্দেহে কি হয়ে গেল? রাউন্ড হয়ে গেছে, নাউন। রাউন্ড হয়ে গেছে, নাউন। তা আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা আছে, বলবো? মনোযোগ প্লিজ। আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা হচ্ছে, যেটা আন্ডারলাইন করা থাকে আমরা শুধু সেটাতেই খেয়াল করি। তো এখানে কি চাইছে? আর্টিকেলের উপর একটা ওয়ার্ড আছে, এটা নাউন, তাহলে রাউন্ড এখানে নাউন, রাউন্ড এখানে নাউন। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এখানেও তো আর্টিকেলের উপর একটা ওয়ার্ড আছে, এটা হসপিটাল, হসপিটাল কি? হসপিটাল তো নাউন হয়ে গেছে। এটা খেয়াল করলে কি গুনাহ হবে নাকি স্মার্টনেস বাড়বে? বলেন, বাইরের কথা বুঝতেছেন কিনা? এখানেও তো আর্টিকেলের উপর একটা ওয়ার্ড আছে, তাহলে হসপিটাল কি? হসপিটালও নাউন। এগুলো খেয়াল করলে স্মার্টনেস বাড়ে। স্মার্টনেস কি ভাইয়া? বাড়ে। কেমন?
এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানেও তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে, ডাক্তার, এটা কি? এটাও তো নাউন। রাগ করবেন না আমার সাথে, জাস্ট বোঝার চেষ্টা করবেন আমি কি বলছি, জাস্ট আমাকে ফিল করার চেষ্টা করেন। আমাদের স্টুডেন্টদের একটা সংকীর্ণমনা দৃষ্টি হচ্ছে খালি আন্ডারলাইনে থাকা, আন্ডারলাইনে কি চাইছে? আরে ভাই এখানে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে নাউন, তো এখানেও তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে, হসপিটাল কি? হসপিটাল নাউন। এখানেও তো আর্টিকেলের পর একটা ওয়ার্ড আছে, ডক্টর, এটা কি? নাউন। তাহলে খেয়াল করে দেখেন, আপনি যখন এভাবে খেয়াল করবেন দেখেন কত মানে বড় উপকার হয়। তাহলে এটা আর্টিকেল, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন, এটা আর্টিকেল, এটা নাউন। তাহলে একটা বাক্যের দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওয়ার্ড পড়া শেষ অলরেডি। তারপরে এটা কি? মোটামুটি সবাই জানেন, এটা প্রিপোজিশন। এই টুক শব্দটা কি? এটা ভার্ব। তার মানে সব শেষ, সব পড়া শেষ। আলহামদুলিল্লাহ বলেন, আমার কথা কি বুঝছেন? সেভাবে যখন আপনি খেয়াল করে করে পড়বেন ইনশাআল্লাহ দেখবেন অল্পতেই অনেক কিছু শেখা হবে। শুধু দেখেন একটা ওয়ার্ড খালি আমি খেয়াল করছি যে আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, তাহলে আর্টিকেল পরে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড নাউন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড নাউন, 6টা ওয়ার্ড শেষ। তারপরে এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই বাক্যের পুরা সব ওয়ার্ড শেষ, সব ওয়ার্ড পড়া শেষ, সব ওয়ার্ড পড়া শেষ। তার মানে এইভাবে যখন আপনি খেয়াল করে পড়বেন, আমি আবার বলছি, আমরা কিন্তু জানি না যে পরীক্ষায় আসলে কোন ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে। তো আমরা যখন প্রত্যেকটা ওয়ার্ড ভালো মতো পড়বো ইনশাআল্লাহ, তো যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকুক না কেন আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ভাইয়ের কথা বুঝছেন কিনা? আমরা কি জানি যে সবসময়, আপনি কি শিওর যে সবসময় রাউন্ডের নিচে আন্ডারলাইন থাকবে? এটা নিচে তো আন্ডারলাইন থাকতে পারে, এটা নিচে আন্ডারলাইন করে বলতে পারে এটা কোন পার্সিফিক স্পিচ, এটা নিচে আন্ডারলাইন করে বলতে পারে এটা কোন পার্সিফিক, এটা নিচে তো আন্ডারলাইন করে বলতে পারে কোন পার্সিফিক স্পিচ। তাহলে আমাদের টার্গেট কি হবে? একটা শেখা না সব শেখা? বলেন, একটা শিখবেন না সব শিখবেন? বলেন দ্রুত দ্রুত, একটা শিখবেন না সব শিখবেন? হ্যাঁ, এই তো গুড, সব শিখবো স্যার, সব শিখবো। তো আমি আমার সাথে থাকলে আল্লাহ চান তো ইনশাআল্লাহ দেখবেন। আরে আপনি আমার পেইড ব্যাচে ভর্তি না হন, আপনি যদি আমার ফ্রি ক্লাসগুলো করেন ইনশাআল্লাহ, বিশ্বাস করেন 1 মাস 2 মাস পরে দেখবেন যে আল্লাহ চান তো ইনশাআল্লাহ আপনার অনেক ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। আপনি অনেক ওয়ার্ড চিনতেছেন, অনেক ফ্রেজ চিনতেছেন, অনেক ক্লজ চিনতেছেন, মানে ভালো লাগবে আর কি। আপনার নিজে আপনি ফিল করবেন ইনশাআল্লাহ। ইতোমধ্যে ফিল করেন কারা কারা? এমন কেউ আছেন যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 1 মাস ধরে, 2 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে বা 2 বছর ধরে আপনার ফ্রি ক্লাস করছি বা আপনার ক্লাস করছি, এখন নিজের মধ্যে একটা ফিল হয় যে আমি আল্লাহর মধ্যে অনেক কিছু চিনি বা জানি। এমন কে কে আছে একটু প্লিজ আজকে একটু কমেন্টে জানতে চাই প্লিজ। এমন কে কে আছে যে ভাইয়া আপনার ক্লাস আমি অনেকদিন ধরে করি বা 15 দিন ধরে, 1 মাস ধরে? কে কতদিন ধরে করছেন জানান তো আমাকে। কে কতদিন ধরে আমার ক্লাস করছেন? 15 দিন অথবা 1 মাস? কে কতদিন ধরে ক্লাস করছেন একটু জানান। যে ভাইয়া আপনার ক্লাস আমি 1 মাস ধরে করছি, 15 দিন করছি, 2 মাস ধরে করছি, 3 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে করছি, এবং আলহামদুলিল্লাহ আমি ফিল করতেছি যে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি আগের থেকে অনেক কিছু চিনি, অনেক কিছু বুঝি আলহামদুলিল্লাহ। আগে গ্রামার দেখলে আন্দাগুন্দা মনে হইতো, নিজেকে অন্ধ মনে হইতো, কিন্তু এখন আর নিজেকে অন্ধ মনে হয় না। এখন আল্লাহর রহমতে অনেক কিছু চিনি, জানি, বুঝতে পারি আলহামদুলিল্লাহ। কেমন কে কে আছেন দেখি দ্রুত। কে কতদিন ধরে ইংরেজি ক্লাস করছেন বলেন তো প্রিয় ভাই বোন আমার, দ্রুত দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি করে মন থেকে বলেন, আগের থেকে উন্নতি হয়েছে? এখন কি আল্লাহর রহমতে দেখলে বুঝতে পারেন? দেখেন আমার একটা মানে আমার ক্লাসের একটা ভালো দিক হচ্ছে, আমি নিজেই বলছি এটা, যে একই জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি এতবার বলি যে শুনতে 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 আপনার মুখস্থ কণ্ঠস্থ হয়ে যায়। মানে ক্লাসের পড়া ক্লাসে শেষ, ক্লাসের পড়া ক্লাসে শেষ, তাই না বলেন? আমি 4 দিন হলো হালকা বুঝতেছি আলহামদুলিল্লাহ, গুড, এই তো গুড। আজকে প্রথম ক্লাস 2023 সাল থেকে টিল নাও ক্লাস করতেছি। ওরে বাবা, এত মাস, এতদিন ধরে, অনেক ধন্যবাদ। 6 মাস ধরে করতেছি, অনেক উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ, গুড গুড গুড। ওকে ভাই, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কারে এই প্রশ্নটা হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। রাগ করবেন না, আমার সাথে একটু থাকেন, জাস্ট একটা মাস আমার সাথে কন্টিনিউ করেন, আর পেড ক্লাসে ভর্তি হইলে হন না হলে জাস্ট একটা মাস ফ্রি ক্লাস করেন, তাও দেখেন আল্লাহর রহমতে আপনার কতটা ইমপ্রুভ হয়। দেখেন এই দেখেন মজা কারে কয়, হি বিকেম রিচ মানে সে ধনী হইল। এখন বলা হচ্ছে কিভাবে ধনী হইল? ওভারনাইট। মানে ওভারনাইট অর্থ হচ্ছে আসলে রাতারাতি আর কি, রাতারাতি। রাতারাতি শব্দটা তখনই ব্যবহৃত হয় যখন মানুষ কোন একটা কাজ নির্দিষ্ট সময়ের চেয়ে খুব বেশি তাড়াতাড়ি করে ফেলে। হ্যাঁ, তো তখন আসলে রাতারাতি শব্দটা ব্যবহৃত হয়। বিশেষ করে রাতারাতি শব্দটা ধনীর সাথে ব্যবহৃত হয় আর কি। যাই হোক, তাহলে হি বিকাম রিচ, সে ধনী হইল ওভারনাইট, রাতারাতি, মানে অল্প কদিনের মধ্যে ধনী হয়ে গেছে। আপনি ধরেন 6 মাস আগে দেখছিলেন একটা ছেলে গরিব, সে ধার করে মানে মানুষের থেকে ধার করে করে চলে, টাকা পয়সা খুব সমস্যা। 6 মাস পরে দেখলেন সে বাড়ি বানাইতে 5 তলা, গাড়ি কিনতে 3টা। তাহলে এটা কি মানে স্বাভাবিক না অস্বাভাবিক? ওই অবস্থাটাকে আসলে বলা হয় রাতারাতি, যে সে রাতারাতি কি বলে ধনী হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি বলি যেখানে হি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রোনাউন। আচ্ছা বলেন তো বিকাম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কোন ধরনের ভার্ব? লিঙ্কিং ভার্ব। কোন ধরনের ভার্ব?
লিঙ্কিং ভার্ব। ভাই লিঙ্কিং ভার্ব এটা কি, কেমনে বুঝবো? হ্যাঁ, লিঙ্কিং ভার্ব চেনার সিস্টেম হচ্ছে জাস্ট এই ভার্বটাকে আপনি মুছে দিলে দেখেন সমান সমান একটা জিনিস পাবেন। এই ভার্বটাকে মুছে দিবেন, মুছে দিলে দেখবেন এই সাবজেক্ট এবং পরে যেটা আছে মানে ভার্বের পরে এটা একই জিনিসকে বোঝাবে। দেখেন হি এবং রিচ, এটা একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। হি মানেও সে, ধনী মানেও সে, মানে যিনি ধনী তিনি রিচ, মানে বুঝছেন তো? সরি, মানে এই যে হি মানে রিচ, আবার রিচ মানে হি, এমন যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ভাই আরো কিছু লিঙ্কিং ভার্বের উদাহরণ দেন। যেমন ধরেন হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। তাহলে খেয়াল করে দেখেন ইজ একটা লিঙ্কিং ভার্ব। কেমনে? আমি জাস্ট ইজ কে মুছে দিলাম, তাহলে দেখেন হি এবং ডক্টর একই জিনিসটা, একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি? একই ব্যক্তি। তাহলে সে হি মানেও ডাক্তার, আবার ডাক্তার মানে হি, হি মানে ডক্টর, ডক্টর মানে হি। এই অবস্থাটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যাই হোক, তাহলে আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে একটা প্রোনাউন, বিকাম হচ্ছে ভাই একটা ভার্ব, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। রিচ, রিচ হচ্ছে ভাই এখানে অ্যাডজেক্টিভ, কারণ এটা তার অবস্থা বোঝাচ্ছে। কেমন? আর ওভারনাইট মানে হচ্ছে ভাই রাতারাতি, ওভারনাইট মানে রাতারাতি। প্রশ্ন হচ্ছে ওভারনাইট শব্দটা কোন পার্টিসিপেট টেন্স? আমি যদি বলি সে কিভাবে বড়লোক হইল? রাতারাতি। কিভাবে? রাতারাতি। কিভাবে? রাতারাতি বড়লোক হয়ে গেছে। কিভাবে বড়লোক হয়ে গেছে বলেন? রাতারাতি বড়লোক হয়ে গেছে। আর কিভাবে দিয়ে প্রশ্ন হলো একবার পাওয়া যায়, এই জন্য ওভারনাইট শব্দটা এখানে অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? অ্যাডভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? কিভাবে বড়লোক হয়ে গেছে? রাতারাতি, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। অ্যান্টোনিম অফ অ্যালয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অ্যালয় শব্দটা 2023 সালে আসছিল প্রাইমারি পরীক্ষায়, আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, তো যাই হোক, এটা কোথায় আসছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15-16 সালে। সেম প্রশ্নটা আবার আসছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহকারী ব্যবস্থাপক 2019 সালে। সেম প্রশ্ন, সেম প্রশ্ন। তাহলে অ্যান্টোনিম অফ অ্যালয়, এই অ্যালয় শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আসছে পর্যন্ত পরীক্ষায়। দেখেন অ্যালয় মানে হচ্ছে ভাইয়া মিত্র, অ্যালয় মানে মিত্র, এবং এই অ্যালয় থেকে কিন্তু অ্যালায়েন্স শব্দটা গঠিত হয়। বলে না যে অ্যালায়েন্স, হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালায়েন্স কারা কারা ছিল? এক্স্যাক্টলি, অ্যালায়েন্স মানে হচ্ছে মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু, বন্ধু। এবং মজার পর হচ্ছে এটাকে আপনি চাইলে ওইভাবে বের করতে পারেন। আমরা বলি না শত্রু মিত্র, বলি কি না? শত্রু মিত্র। তাহলে শত্রু মিত্র মানে কি? শত্রু মানে হচ্ছে শত্রু, আর মিত্র মানে হচ্ছে ভাইয়া বন্ধু। মিত্র মানে কি? বন্ধু। তাহলে এখানে এটার কি চাইছে? অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে বন্ধুর বিপরীত কি হবে? শত্রু। বন্ধুর বিপরীত কি হবে? শত্রু। তাহলে এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেই ওয়ার্ডের অর্থ হচ্ছে ভাইয়া শত্রু, কারণ আমরা এখানে পাইছি বন্ধু, বন্ধুর বিপরীত বের করতে হবে শত্রু। সো ফ্রেন্ড মানে বন্ধু, এটা হচ্ছে না, আমাদেরকে বের করতে হবে শত্রু। চাইল্ড মানে শিশু, এটাও হচ্ছে না। কনজেস্টেড মানে হচ্ছে মানে একদম ঘেঁষাঘেঁষি অথবা ঘনবসতিপূর্ণ কিছু একটা বোঝায়, এটাও হচ্ছে না। তাহলে কি হবে? এক্স্যাক্টলি, এনিমি মানে শত্রু। এনিমি মানে কি ভাইয়া? শত্রু। এনিমি মানে শত্রু। তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার কি হবে? ডি। ক্লিয়ার? সবার ক্লিয়ার? গুড 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 গুড, ক্লিয়ার। সবাই একটু লিখে দেয় প্রিয় ভাই বোন, আমার লিখলে মনে থাকে। সবাই ওয়ার্ডটা লিখে দিই, লিখলে দেখবেন আজীবন ভুলবেন না আর ইনশাল্লাহ। লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই যে ডেস্টিটিউট, দেখেন এই প্রশ্নটা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে। সেই একই প্রশ্ন স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলীতে 19 সালে আসছে। ব্যাপারটা বুঝছেন কিনা? জাস্ট আজকে 19 সালের প্রশ্নগুলো দেখাচ্ছি যে চাকরি পরীক্ষায় কি পরিমাণ প্রশ্ন রিপিট হয়। একটু পরে 22 সাল দেখাবো, 23 সাল দেখাবো, কোনো সমস্যা নেই। 24 সালও দেখাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। শুধু একটু লেগে থাকেন, দেখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে বানায়, একই জিনিস বারবার আসে। বিগত বছর প্রশ্নগুলো থেকে কিন্তু চাকরি পরীক্ষা প্রশ্নগুলো আসে। এরপর দেখেন প্রিয় ভাই বোন আমার, এখানে কি হবে? আচ্ছা, ডেস্টিটিউট মানে হচ্ছে আসলে বোঝায় আসলে গরিব, অথবা ডেস্টিটিউটের একদম সরাসরি যদি আমরা অর্থ বলি সেক্ষেত্রে ডেস্টিটিউট মানে হচ্ছে ভাই নিঃস্ব। সরি, নিঃস্ব। ডেস্টিটিউট মানে কি ভাই? নিঃস্ব, দ্রুততাগ্রস্ত, গরিব, ফকির, ফকির নেই, এমন আর কি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে, এটাও কি চাইছে? অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে এমন একটা ওয়ার্ড বের করতে হবে তাহলে যেটা এটার বিপরীত। তাহলে গরিবের বিপরীত কি? বড়লোক অথবা ধনী, তাই না বলেন? গরিব অথবা ধনীর বিপরীত মানে কি বলে? মানে গরিব অথবা নিঃস্বর বিপরীত কি? ধনী অথবা সমৃদ্ধশালী। এই হচ্ছে ব্যাপার। টকেটিভ মানে হচ্ছে ভাইয়া বাচাল, এটা তো হচ্ছে না। আমাদেরকে এমন একটা ওয়ার্ড বের করতে হবে যার অর্থ ধনী। কেমন? বিপরীত শব্দ চাইছে, গরিবের বিপরীত। বোল্ড মানে হচ্ছে ভাই আসলে সাহসী অথবা মোটা। আমরা বলি না একটু বোল্ড করে দাও মানে মোটা, আই এম বোল্ড পারসন। যদি হোক, এটাও হচ্ছে না। নেসেসারি মানে প্রয়োজনীয়, এটাও হচ্ছে না। অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ভাই এক্স্যাক্টলি, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সমৃদ্ধশালী, সমৃদ্ধশালী। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে ভাই সমৃদ্ধশালী। তার মানে ডেস্টিটিউট মানে হচ্ছে গরিব অথবা নিঃস্ব, আর ডেস্টিটিউট মানে হচ্ছে ভাইয়া সমৃদ্ধশালী। ডেস্টিটিউট মানে হচ্ছে কি ভাইয়া? সমৃদ্ধশালী। গুড। তার মানে আনসার হবে কি ভাইয়া? ইয়েস, সবাই পেরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। শ্রাবণী হয়েছে, মোহাম্মদ দাউদ আনসার হয়েছে, সেতু সরকারের উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ, মধুচন্দ্র সঠিক উত্তর হয়েছে। গুড।
মনসুর আক্তারের উত্তর সঠিক হয়েছে, রিজওয়ানা পারভিনের উত্তর সঠিক হয়েছে, সুইটি মন্ডলের উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, আই ড্যাশ টু হসপিটাল লাস্ট সানডে। আমাকে গত রবিবারে হাসপাতালে যেতে হয়েছিল। আমাকে গত রবিবারে হাসপাতালে যেতে হয়েছিল। জাস্ট খেয়াল করে দেখুন কোথায় আসছে ভাইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়। কত সালে? 27 সালে। সেই একই প্রশ্ন কোথায় আসছে ভাইয়া? পিটিআই ইনস্ট্রাক্টর 2019 সালে। অর্থাৎ ভার্সিটির প্রশ্নগুলি চাকরি পরীক্ষা বারবার রিপিট হচ্ছে। বারবার কি হচ্ছে ভাইয়া? রিপিট হচ্ছে। ক্লিয়ার? এবার খেয়াল করে দেখেন, দেখেন আমাকে আমি যদি বলি কথা ধরেন আমাকে যেতে হবে, আমাকে খুব খেয়াল করে দেখেন, আমাকে যেতে হবে, ও বেটা আমাকে যেতে হবে, তখন আমরা কি বলবো ভাইয়া? আই হ্যাভ টু গো। আমি যদি বলি আমাকে কোথায় যেতে হবে? হাসপাতালে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো টু হসপিটাল। আই হ্যাভ টু গো টু হসপিটাল, আমাকে যেতে হবে। হ্যাঁ, অথবা আমি যদি বলি কথা আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, তাহলে যেতে হবে মানে আমাকে হাসপাতালে যেতে হবে, আমি বর্তমানে বলছি। কিন্তু আমি যদি বলি আমাকে হাসপাতালে যেতে হয়েছিল গতকালকে বা তার আগের দিন, তখন এই পাস্ট টেন্সে হ্যাভটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? জাস্ট হ্যাড হয়ে যাবে, আর কোনো কাহিনী নাই। তাহলে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল, আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। যেহেতু লাস্ট সানডে আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা দিয়ে পাস্ট টেন্স বোঝায়। কোন টেন্স? পাস্ট টেন্স। লাস্ট থাকার কারণে প্রিয় ভাই বোন আমার এটা দিয়ে পাস্ট টেন্স বোঝায়। আর পাস্ট টেন্সে হ্যাভ হয় না। হ্যাভ কেন দিলেন? আপনি এখানে লাস্ট দিয়েছেন, লাস্ট, তার মানে এটা পাস্ট টেন্স হবে। এখানে হ্যাভ কেন দিলেন? যিনি প্রশ্ন বানিয়েছেন, যেই স্যার প্রশ্ন বানিয়েছেন, সেই স্যারের প্রতি সম্মান রেখে আমরা জাস্ট মজা করে বলছি, যেখানে এখানে আপনি বললেন লাস্ট মানে গত মানে পাস্ট টেন্স হবে। এখানে হ্যাভ কেন দিলেন? এখানে আপনি হ্যাভ কেন দিলেন? আবার আপনি হ্যাড দিচ্ছেন, ঠিক আছে, হ্যাডের পরে টু কেন দেন নাই? কারণ মানে যেতে হবে, যেতে হয়েছিল, এরকম বাধ্যবাধকতা মানে এরকম কিছু বোঝানোর জন্য হ্যাভ টু অথবা হ্যাজ টু হয়। হ্যাভ টু অথবা হ্যাজ টু, অথবা হয় হ্যাড টু দিতে হবে। আপনি টু কেন দিলেন না? তার মানে এটাও কাটা। আনসার কি? ইয়েস, আনসার হবে সি। I had to go to hospital last Sunday. গত রবিবারে আমাকে হাসপাতালে যেতে হয়েছিল। ক্লিয়ার ইনশাআল্লাহ? এই প্রশ্নগুলো এত ইম্পর্টেন্ট, আমি বুঝাইতে পারবো না আসলে। আফসোস আমার অক্ষমতার প্রতি। আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম যে প্রশ্নগুলো কত গুরুত্বপূর্ণ। দেখেন প্রিয় ভাই, আমার সামনের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ। অফ দ্য টু গার্লস উষাশি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। এই প্রশ্নটাও কোথায় আসছিল? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 1314 সালে। সেই সেম প্রশ্ন আসছে স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রশ্ন হলো প্রকৌশলী 2019 সালে। একই প্রশ্ন। তো খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অফ দ্য টু গার্লস মানে দুইজন মেয়ের মধ্যে উষাশি বেশি মেধাবী। দুইজনের মধ্যে উষাশি বেশি মেধাবী। তো একটু কথা কষ্ট করে খাতায় লিখে রাখেন, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে। একটু সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে, সবাই লিখে রাখেন, দুইজনের মধ্যে তুলনা বোঝাতে দা প্লাস মোর ব্যবহৃত হয়। দা প্লাস মোর অথবা কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম ব্যবহৃত হয়, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। একটু লিখে রাখেন, সারা জীবনে সম্পদ হবে, প্রচুর ইম্পর্টেন্ট। ব্যবহৃত হয় দুইজনের মধ্যে তুলনা বোঝাতে প্রিয় ভাই বোন আমার। কজনের মধ্যে? দুইজনের মধ্যে তুলনা বোঝাতে দা প্লাস মোর অথবা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়। যেমন এখানে কয়টা মেয়ে দেখেন, এই যে স্পষ্ট বলা আছে কয়টা মেয়ে, দুইটা মেয়ে। কয়টা? দুইটা। অর্থাৎ অফ দ্য টু গার্লস মানে দুইটা মেয়ের মধ্যে উষাশি, এখানে একটা দা হবে, কেমন দাটা মিসিং হয়েছে, উষাশি দা, তারপর হবে মোর হবে অথবা কম্পারেটিভ ডিগ্রি হবে, কেমন? তাহলে এখানে অফকোর্স এখানে তো ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম করার কোনো সুযোগ নাই। একটা সিলেবল হলে কম্পারেটিভ করা যায়, যদি শুধু স্মল হইতো আমরা বলতে পারতাম স্মলার, কেমন? কিন্তু যেহেতু ইন্টেলিজেন্ট এখানে অনেকগুলো সিলেবল আছে, সেক্ষেত্রে অবশ্যই মোর লাগবে, কেমন? তো যাই হোক এখানে অবশ্যই যেহেতু দা আছে আর লাগবে কি ভাই? মোর লাগবে। কি আছে? মোর লাগবে। তাহলে মোর নাই মানে কাটা, একটা অপশন মোর আছে, তার মানে আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আনসার কি হবে ভাইয়া? ডি। বিশ্বাস করেন এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে লিখে রাখেন, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে অফ দ্য টু গার্লস মানে দুই বোনের মধ্যে বা দুইটা মেয়ের মধ্যে উষাশি ইজ দ্য মোর ইন্টেলিজেন্ট। উষাশি বেশি মেধাবী, অথবা উষাশি অধিকতর মেধাবী, অথবা উষাশি বেশি মেধাবী। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা যেভাবে আসছিল আমি দেখাই দিই, একটু দেখেন পরীক্ষায় কিভাবে আসে।
দিস ইজ দ্য, দেখেন পরীক্ষা কিভাবে আসে, বেটার অফ দ্য টু, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, এই যে এভাবে পরীক্ষা আসে, দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। সো এখানে বেটারটা থাকবে না, এখানে জাস্ট একটা ফাঁকা থাকবে, সো থাকলো বেস্ট অথবা কথার কথা গুড অথবা থাকবে বেটার। তাহলে আমরা কোনটা নেব বলেন? তিনটা অপশন থাকলো, ধরেন পরীক্ষা ধরেন তিনটা অপশন থাকলো, পরীক্ষায় তিনটা অপশন থাকলো, হ্যাঁ এই যে দিস ইজ ড্যাশ অফ দ্য টু, দেখছেন মানে জাস্ট ঘুরে ফিরে আসে, কখনো অফ দ্য টু শুরুতেও দিতে পারে বাক্যের, কখনো অফ দ্য টু শেষেও দিতে পারে। তাহলে দিস ইজ দ্য ড্যাশ অফ দ্য টু। তাহলে এখানে কিন্তু মোর দরকার নাই, গুড ব্যাট মানে গুড বেটার বেস্ট এটার কিন্তু কম্পারেটিভ ফর্ম আছে, এই জন্য সেক্ষেত্রে কি হবে ভাইয়া, অফকোর্স এখানে হবে দূর বেটার। কি করলাম আমি, ইয়েস এখানে হবে আনসার হবে বেটার। তাহলে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বারবার আসে, বারবার আসে, আবার আসবে প্রশ্নটা, আবার আসবে। তাহলে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, অফ দ্য টু গার্লস অথবা অফ দ্য টু সিবলিংস, অফ দ্য টু সিস্টার্স সামওয়ান ইজ মোর ইন্টেলিজেন্ট, এরকম কিছু একটা ব্যাপার। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং টু, অর্থাৎ এটাই আমি যাকে সে চেয়েছিল আমি একটা গান গাই, আমি একটা কি গাই, গান গাই। এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 2008-9 সালে, ঠিক সেম একই প্রশ্নটাই আসছে প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় পর্যায়ে 2019 সালে, এই একই প্রশ্ন, ভার্সিটির প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। তো আমি আবার বলছি, আজকে আমরা এমন প্রশ্নগুলো নিয়েছি যেগুলো বারবার রিপিট হয়, তার মানে আল্লাহ চান ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলোতে কিন্তু কমন পাবেন ইনশাআল্লাহ। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই করবো আমরা, কেমন? তাহলে ইট ওয়াজ আই, এখানে দেখেন একটা ব্যাপার আছে, হু এর পরে সরাসরি সাধারণত ভার্ব হয়, কেমন? হু এর পরে সরাসরি ভার্ব হয়, কিন্তু হুম এর পরে প্রিয় হয় বোন আমার সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস ভার্ব হয়, সাবজেক্ট প্লাস কি হয়, ভার্ব হয়। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন হি হচ্ছে ভাইয়া সাবজেক্ট এবং ওয়ান্টেড হচ্ছে ভাইয়া একটা ভার্ব, যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, আমাদেরকে অবশ্যই কোনটা নিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে, সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তার মানে হুম হবে, দ্যাট হবে না, হুইচ হবে না, হু হবে না, অবশ্যই কি হবে, হুম হবে, অবশ্যই কি হবে, হুম হবে। ক্লিয়ার? ক্লিয়ার? প্রচুর ইম্পর্টেন্ট, এগুলো বারবার রিপিট হয়, বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো আসে। আপনি যদি বলেন যে চাকরি পরীক্ষা স্যার কোন ধরনের প্রশ্নগুলো আসে, আজকে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এই ধরনের প্রশ্নগুলো জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে আসে, কখনো নামটা চেঞ্জ হয়, কখনো প্রোনাউনটা চেঞ্জ হয়, জাস্ট একটা দুটো ওয়ার্ড ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলো বারবার দেয়। তো আজকের ক্লাসে শেষ পর্যন্ত করতে পারলে আল্লাহ চাইতো আশা করি অনেক পরীক্ষা আল্লাহ চাইতো এখান থেকে হুবহু কমন পাই যাবেন ইনশাল্লাহ, হুবহু ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ, এ ড্যাশ অফ ফিশ, এটাও আসছিল জগন্নাথ, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সালে, ঠিক সেম প্রশ্নটা 2024 সালে, ওই কয় সালে, এখন আমরা দেখবো 24 সালের কিছু প্রশ্ন। আপনারা ভাবতেছেন স্যার আপনি আমাদেরকে 19 সালের প্রশ্ন দেখাচ্ছেন, 24 সালে তো দেখান নাই, এই বছর আসছে 24 সালে আসছে এমন কিছু প্রশ্ন দেখা। তো যাই হোক দেখেন, এই প্রশ্ন আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 15-16 সালে, আর এইটাই এই বছর রেলওয়ে পয়েন্টসম্যান যে পরীক্ষা হয়েছে 24 সালে সেই প্রশ্নটা আসছে। দেখেন তো ভাই মিলে নাকি, বলেন? আমার কথা কি বুঝতেছেন প্রিয় ভাই বোন আমার, না রাগ করতেছেন, মন খারাপ আমার প্রতি কি? খুব রাগ আপনার আমার প্রতি প্রিয় ভাই বোন আমার। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন না আমার সাথে রাগ করেন না, ক্লাসটা শেয়ার করে দেন, তাহলে পরবর্তীতে ক্লাসটা আবার দেখতে পারবেন। আজকের প্রশ্নগুলো সবগুলো ইম্পর্টেন্ট, পরবর্তীতে চাইলে আপনি রিভিশন দিতে পারবেন। আর কেউ ফেসবুকে পোস্ট করলে আমরা রিয়েকশন ইউজ করি না, সো ক্লাসে রিয়েকশন ইউজ করবেন, লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করবেন, প্রচুর রিয়েকশন ইউজ করবেন ইনশাল্লাহ। এ ড্যাশ অফ ফিশ, খেয়াল করে দেখেন ভাইয়া, প্রত্যেকটা জিনিসের মানে একটা ঝাঁক আছে, এবং ঝাঁক বোঝানোর জন্য এক ধরনের ওয়ার্ড ব্যবহৃত হয়। যেমন ধরেন ফ্লিট মানে হচ্ছে রণতরীর বহর, রণতরীর বহর, রণতরীর বহর, তাহলে বহর, তাহলে রণতরীর বহর, রণতরীর বহর, রণতরীর বহর বলতে মানে নৌকার যেই নৌকা আছে, নৌকার যে বহর এটাকে বলা হয় ফ্লিট। আর গ্রুপ বলা হয় আপনার হচ্ছে কি বলে, এক জাতীয় কিছু ব্যক্তি বা পশুর সমষ্টিকে বলা হয় গ্রুপ। আর ফ্লক মানে হচ্ছে পাখির জাক, মানে এ ফ্লক অফ বার্ড, তার মানে পাখির জাক। খেয়াল করে দেখেন, পাখির জাক, পাখির জাককে বলা হয় কি ভাইয়া, বা পাখির সমষ্টিকে বলা হয় ফ্লক, নৌকার সমষ্টিকে বলা হয় ফ্লিট, মানুষের সমষ্টিকে বা এক জাতীয় কিছুর সমষ্টিকে বলা হয় গ্রুপ, আর মাছের সমষ্টিকে বা মাছের জাককে বলা হয় ভাইয়া স্কুল। স্কুল মানে বিদ্যালয় না, স্কুল মানে হচ্ছে ভাইয়া মাছের ঝাঁক। স্কুল মানে কি? মাছের ঝাঁক, মাছের ঝাঁক, মাছের ঝাঁক, ঝাঁকের আগে একটা চন্দ্রবিন্দু হবে। তাহলে স্কুল অফ ফিশ মানে হচ্ছে মাছের ঝাঁক, স্কুল অফ ফিশ মানে কি ভাইয়া? মাছের ঝাঁক। দেখেন এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইতে বাধ্য হলাম যে এটা আবার 24 সালে আসছে, মানে এই বছর আসছে, এই বছর। এই জন্যই বললাম যে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবেন অনেক প্রশ্ন হুবহু কমন পাই যাবেন ইনশাআল্লাহ, হুবহু কমন পাই যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ভাই, পরের প্রশ্নটা দেখেন, হি ডিড ইট, এটা ছিল ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3-4 সালে, মানে আজ থেকে 20 বছর আগে। ঠিক তার 20 বছর পরে 2024 সালে দেখেন এই প্রশ্নটা রিপিট করছে।
এই জন্য বলি যে ভাইয়া আমরা যখনই যে প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে এগুলো একটু মন দিয়ে করেন। শুধু ফ্রি ক্লাসগুলো করলেও দেখবেন যে আল্লাহ চাইতে অনেক পরীক্ষা কাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, হ্যাঁ, কারণ আমরা যে প্রশ্নগুলো পড়াই এগুলোই দেখবেন মানে আমাদের পড়ানো থেকে দেখবেন কমন পেয়ে যাবেন। দেখেন রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নটা হুবহু 24 সালে চলে আসছে, এই জিনিসগুলো বারবার আসে, কিন্তু আনফর্চুনেটলি আপনারা ক্লাস করেন না বলে পারেন না, রেগুলার ক্লাসগুলো করেন প্রিয় ভাই আমার। যাই হোক, এখানে বলা হচ্ছে ডিড আসলে কোন ধরনের ভার্ব, এটা কি আসলে প্রভার্ব হবে, প্রবাদ বাক্য, ডিড কি রিফ্লেক্সিভ ভার্ব, ডিড কি পজিটিভ ভার্ব নাকি কমন ভার্ব। আনফর্চুনেটলি ডিড কোনো প্রভার্ব না, রিফ্লেক্সিভ ভার্ব বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই, মানে এটা রিফ্লেক্সিভ ভার্ব না, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, ভার্ব না, পজিটিভ ভার্ব না, তার মানে এটা একটা কমন একটা ভার্ব, এটা একটা কমন একটা ভার্ব, অর্থাৎ ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান, এগুলো কমন ভার্ব। এগুলো কি ভার্ব? কমন ভার্ব। এগুলো কি ভার্ব ভাইয়া? কমন ভার্ব। এগুলো কি ভার্ব? কমন ভার্ব। An orange is round means, দেখছেন এই দেখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা আসছিল 5-6 সালে, ঠিক তার 18 বছর পরে 2024 সালে, মানে এই বছর রেলওয়ে পয়েন্টস মেনে আসছে। দেখা যায় এই পাগলা, বললাম না আজকের প্রশ্নগুলো যতগুলো আমি রেখেছি প্রত্যেকটা প্রশ্ন সুপার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন দেখবেন আবার আসবে ইনশাআল্লাহ, এই 24 সালেই কমন হবে না আল্লাহ চাইলে ইনশাআল্লাহ। যাই হোক দেখেন না, তাহলে an orange is round বলা হচ্ছে an orange is round, এর মানে কি? অর্থাৎ একটি কমলা, এই বাক্যের অর্থ হচ্ছে কমলা গোলাকার, কমলা গোলাকার, এই বাক্যের অর্থ হচ্ছে কমলা গোলাকার। তো কমলা গোলাকার, এই বাক্যের অর্থ হচ্ছে কমলা গোলাকার। তো কমলা গোলাকার মানে কি দেখি একেবারে দ্রুত। কমলা গোলাকার এটা দিয়ে কি বোঝায়? কমলা গোলাকার দ্রুত দেখি একেবারে, কমলা গোলাকার বলতে কি বোঝায়? কমলা গোলাকার, ইয়েস, কমলা গোলাকার। কমলা গোলাকার মানে প্রিয় ভাই বোন আমার, এর মানে হচ্ছে ভাইয়া খেয়াল করে দেখেন, জাস্ট ওয়ান অরেঞ্জ, শুধু একটা কমলা গোলাকার, দূর, এমন হয় পাগলা? এনি স্পেসিফিক অরেঞ্জ, কোনো নির্দিষ্ট কমলাকে বোঝানো হচ্ছে না রে পাগলা, এটাও হবে না। নট অ্যান অরেঞ্জ, সামথিং এলস, একটা মানে কমলা না, অন্য কিছুকে বোঝাচ্ছে, না, তাও হবে না। অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব অরেঞ্জ গোলাকার। পৃথিবীতে কোনো অরেঞ্জ দেখছেন, কমলা দেখছেন চোখা, পাতাইল্লা, চিকনা, চ্যাপটা, না, পৃথিবীর সব অরেঞ্জ কি হয়? গোলাকার হয়। তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে? ডি ডি ডি। অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড ইজ গোলাকার। দ্য প্লুরাল নাম্বার অফ, আচ্ছা, বুরু, বুরু মানে ওই যে আছে না, ওই যে বুরু। আচ্ছা, খেয়াল করে দেখেন, এই প্রশ্ন আসছিল ইসলামিক ইউনিভার্সিটিতে 13-14 সালে, এই প্রশ্ন আসছে আবার 14-15 সালে, এই প্রশ্নটা আসছে 2022 সালে। 2022 সালে, 22 সালে। তো এইটার প্লুরাল করা খুবই সহজ, যে ওয়ার্ডটা আছে দেখে তাই লিখবেন BUREAU, যা আছে তাই, জাস্ট এটার সাথে একটা এক্স যুক্ত হবে, যা আছে তাই থাকবে, জাস্ট একটা এক্স যুক্ত হবে, তাইলে প্লুরাল হয়ে যাবে। যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, জাস্ট একটা এক্স যুক্ত হবে, তাহলে যা আছে তাই আছে। দেখেন এক্স নাই মানে কাটা, এক্স নাই মানে কাটা, এখানে এক্স আছে কিন্তু এই যে ইউটা বাদ পড়ছে, দেখেন শেষে একটা ইউ আছে, এই ইউটা কিন্তু এখানে নাই, তার মানে এটাও কাটা। তার মানে যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই, জাস্ট একটা এক্স যুক্ত হবে, তার মানে আনসার হবে বি। প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট, এটা আবার চলে আসবে কিন্তু, খুব মনোযোগ প্লিজ, এটা আবার আসবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, ওয়ান ফাইন মর্নিং, ইসলামী বিশ্ববিদ্যালয় আসছিল 5-6 সালে, এটাই আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে 15-16 সালে, এটাই রাজশাহী ইউনিভার্সিটিতে 20-21 সালে, এই প্রশ্নটা আবার দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শকে আসছে 2022 সালে। অর্থাৎ যে প্রশ্নগুলো ভার্সিটিতে অনেকবার করে রিপিট হয়েছে, সেম প্রশ্নগুলি কিন্তু আবার আসছে কোথায়? দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক। 14টি পরীক্ষায় সঠিক উত্তর দিয়েছিলাম, 14 প্রশ্নটি পরীক্ষায় সঠিক উত্তর দিতে পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ, গুড। এবার বলেন এটা কি হবে? এটা কি একটা ইডিয়ম? ইডিয়ম মানে বাগধারা। এটা কি একটা ফ্রেজ? এটা কি একটা ক্লজ? এটা কি একটা সেন্টেন্স? আরে পাগলা, দেখেন ওয়ান ফাইন মর্নিং, তাহলে ওয়ান ফাইন মর্নিং, এখানে দেখেন ওয়ান ফাইন মর্নিং মানে একটা সুন্দর সকাল, একটা মানে এটা একটা ডিটারমাইনার ধরতে পারেন আপনি, ফাইন মানে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর মর্নিং মানে হচ্ছে নাউন, তাহলে এটা আপনি ধরতে পারেন কথা ডিটারমাইনার, এখানে এটা অ্যাডজেক্টিভ, আর এখানে একটা নাউন। ওকে ফাইন। সেন্টেন্স হওয়ার জন্য শর্ত হচ্ছে ভাই একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। ক্লজ হওয়ার জন্য শর্ত হচ্ছে ভাই একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে। ফ্রেজ হওয়ার জন্য সাবজেক্টও থাকতে পারবে না, ভার্বও থাকতে পারবে না, মানে সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারবে না। কথা সাবজেক্ট থাকতে পারে কিন্তু ভার্ব থাকতে পারবে না, ক্লিয়ার? আর ইডিয়ম মানে বাগধারা বলতে আসলে বাগধারার মধ্যে একটা, দুইটা, তিনটা ক্লজও থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই, ক্লজ নাও থাকতে পারে। তো যাই হোক, তাহলে এখানে খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্টও নাই, এখানে দেখেন সাবজেক্টও নাই, ভার্বও নাই, এই যে সাবজেক্টও নাই, ভার্ব নাই, সাবজেক্টও নাই, ভার্ব নাই, সাবজেক্টও নাই, ভার্ব নাই, তাহলে কি আছে? সাবজেক্টও নাই, ভার্ব নাই, সাবজেক্টও নাই, ভার্ব নাই, তার মানে ক্লজ হইতে পারে না, সেন্টেন্স হইতে পারে না, হ্যাঁ, এবং এটা একটা ইডিয়মও না, তার মানে এটা কি হবে? ফ্রেজ হবে। কি হবে ভাইয়া? ফ্রেজ হবে। কেন? কারণ একটার বেশি ওয়ার্ড যদি হয় সেটা
সেখানে ভার্ব না থাকলে ফ্রেজ হয়। একটার বেশি ওয়ার্ড যদি হয়, 2টা 3টা 5টা 10টা 50টা ওয়ার্ড, কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে সেটা ফ্রেজ হবে। কি হবে? ফ্রেজ হবে। এবং এটা একটা নাউন ফ্রেজ। কোন ফ্রেজ বলেন তো ভাইয়া? নাউন ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং। আচ্ছা, এই দেখেন এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 13-14 সালে। দেখেন আমাদের আর অল্প কয়েকটা প্রশ্ন আসে। আমরা কিন্তু আজকে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। এই 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে 20টাই কমন পাবেন ইনশাআল্লাহ। এক পরীক্ষায় 20টা কমন পাইতে হবে এটা জরুরি না, কোনো না কোনো পরীক্ষা দেখবেন যে আল্লাহর রহমতে 20টাই কমন পাবেন ইনশাআল্লাহ। এতটা গবেষণা করে কিন্তু আজকের এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এবং এই জিনিসগুলি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে, দেখবেন মাস্টার সাহেবের বইতে অথবা মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজে অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। সেই জিনিসগুলো যদি খেয়াল করে দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো স্যারের প্রতি অনেক দোয়া, অনেক কৃতজ্ঞতা। আল্লাহ পাক স্যারকে যেন অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, অনেক সুস্থ রাখেন। স্যারের বরকতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট, অনেক শত শত হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী উপকৃত হচ্ছে। তো যাই হোক, প্রেমন আমার খেয়াল করে দেখেন, এই যে হি মেড মি ড্যাশ দ্য আনপ্লিজেন্ট থিং, এখানে প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে মেড, এই মেড একটা ভার্ব, মেড এটার প্রেজেন্ট ফর্ম হবে ভাই মেক। সো এটা হচ্ছে ভাই পজিটিভ ভার্ব। সো মেক অথবা মেডের পরে যদি আরেকটা ভার্ব আসে সাধারণত সেটার বেস ফর্ম হয় বা বি1 হয়। কি হয়? মেক অথবা মেডের পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে বেস ফর্ম হয়। তাহলে এখানে মেড, মেয়ের পরে একটা ভার্ব আসে, তাহলে কোনটা হবে? বেস ফর্ম হবে। এখানে বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা, বেস ফর্ম নাই মানে কাটা। একটা অপশনে আছে কি ভাইয়া? বেস ফর্ম বা বি1। তার মানে আনসার হবে সি। আনসার হবে কি ভাইয়া? সি। আনসার কি হবে ভাইয়া? সি। আনসার কি হবে ভাইয়া? সি। আনসার কি হবে? সি। তাহলে হি মেড মি ডু, হি মেড মি গো, হি মেড মি টেক, হি মেড মি লাভ, হি মেড মি কথার কথা সামথিং এলস। অর্থাৎ মেডের পর অন্য ভার্ব আসলে সবসময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, অর্থাৎ সে আমার উন্নতির কারণে কিছু মানে কোয়াইট মানে হ্যাঁ কোয়াইট মানে পুরোপুরি সন্তুষ্ট। আমার উন্নতির কারণে সে কি ভাইয়া? পুরোপুরি সন্তুষ্ট। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার খেয়াল করে দেখেন একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি? এখানে ইজ হচ্ছে ভাইয়া বি ভার্ব, ইজ হচ্ছে কি ভার্ব? বি ভার্ব। সো বি ভার্বের পরে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভার্ব আছে। সো বি ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে সাধারণত সেটা ভিতরি হয়। সাধারণত সেটা কি হয়? ভিতরি হয়। সাধারণত সেটা কি হয়? ভিতরি হয়। বি ভার্বের পর একটা ভার্ব আসলে কি হয়? ভিতরি হয়। একটা ভার্ব আসলে কি হয় প্রিয় ভাই বোন আমার? বি ভার্বের পর একটা ভার্ব আসলে সেটা ভিতরি হয়। এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখেন, যেহেতু বি ভার্বের পর একটা ভার্ব আসলে ভিতরি হয়, এইখানে খেয়াল করে দেখেন ভিতরি নাই মানে কাটা, ভিতরি নাই মানে কাটা, ভিতরি নাই মানে কাটা। একটা অপশনে ভিতরি আসছে দেখেন, স্যাটিসফাইড। স্যাটিসফাইড হচ্ছে ভাইয়া ভিতরি, তার মানে আনসার হবে বি। তাহলে হি ইজ কোয়াইট স্যাটিসফাইড, সে আমার প্রতি সন্তুষ্ট, উইথ মাই প্রোগ্রেস, আমার যে প্রোগ্রেস, আমার যে উন্নতি, এই উন্নতি দেখে সে আমার প্রতি কি ভাইয়া? সন্তুষ্ট। আমার উন্নতি দেখে সে আমার প্রতি কি ভাইয়া? সন্তুষ্ট। আমার উন্নতি দেখে সে আমার প্রতি কি ভাইয়া? সন্তুষ্ট। সে আমার উন্নতি দেখে আমার প্রতি কি ভাইয়া? সন্তুষ্ট। আমার প্রতি কি ভাইয়া? সন্তুষ্ট। ক্লিয়ার? ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। মারাত্মক ক্রিটিক্যাল একটি প্রশ্ন, দেখেন তো এটা পারেন নাকি? আজকের সবচেয়ে ক্রিটিক্যাল একটা প্রশ্ন, দেখেন কে পারেন এটা দ্রুত। আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন এটা, দেখেন তো কে পারেন? কে পারে? কে পারে দেখি আজকের এই ক্রিটিক্যাল প্রশ্নটা? কে পারে? কে পারে? কে পারে? আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন এটা, কে পারে দেখি দ্রুত। আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন, আজকের সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন এটা, দ্রুত কে পারে? কে পারে দেখি। খুবই ভয়ঙ্কর একটা প্রশ্ন এবং খুবই মানে কি বলবো, খুবই 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 মজার একটা প্রশ্ন। দেখেন এটা কিন্তু খুবই মজার একটা প্রশ্ন, দেখেন তো কে পারেন? খুবই মজার একটা প্রশ্ন এবং সুপার ইম্পর্টেন্ট, প্রচুর আসিত একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার আসছে, বারবার এটাই আসে, আসতে থাকে এবং আবার আসবে ইনশাআল্লাহ। দ্য অপোজিট জেন্ডার অফ টিচার, দেখি কে পারে দ্রুত। টিচার, হ্যাঁ মিস হবে, ম্যাডাম হবে, দ্রুত দ্রুত। স্যার হবে, গুড। এই তো টিচার, টিচারের বিপরীত লিঙ্গ চাইছে এখানে, হ্যাঁ বিপরীত লিঙ্গ স্যার হবে। আমাদের একজন বলেছেন স্যার হবে, ওকে আমরা ধরে নিলাম স্যার। দেখি তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। ওকে, একজন বলছেন ম্যাডাম হবে, গুড, ম্যাডাম হবে। তারপরে দেখি কে পারে? আচ্ছা ম্যাডাম হবে, আচ্ছা মিস হবে, মিস, ওকে ফাইন। পাগলা, ও পাগলারা, পাগলারা। এইখানে একটা ব্যাপার আছে পাগলা ভাই বোন আমার, সেটা হচ্ছে দেখেন টিচার হচ্ছে ভাই একটা কমন জেন্ডার। আমাদের অনেক ভাই বোন আছে যারা অনেক বেশি স্মার্ট, তারা পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো টিচার হচ্ছে কমন জেন্ডার, আর কমন জেন্ডার মানে হচ্ছে ভাইয়া এই যে টিচার স্যারও হইতে পারে, টিচার কিন্তু ম্যাডামও হইতে পারে। কি হইতে পারে? ম্যাডাম। তার মানে টিচার পুরুষও হইতে পারে, মহিলাও হইতে পারে। সো এই জন্য টিচারের কোনো অপোজিট জেন্ডার এই পৃথিবীতে নাই। টিচার স্যারও হইতে পারে, ম্যাডামও হইতে পারে। সো যে সকল জেন্ডারগুলো কমন জেন্ডার তাদের সাধারণত বিপরীত কোনো শব্দ নাই। যে সকল শব্দগুলো কমন জেন্ডার সাধারণত সেসব শব্দের কি হয় না? বিপরীত হয় না। কারণ টিচার তো স্যারও হইতে পারে, ম্যাডামও হইতে পারে। আপনি যদি বলতেন পরীক্ষায় যে স্যার, স্যারের বিপরীত কি হবে, তখন আমরা বলতাম ম্যাডাম। অথবা যদি পরীক্ষা আসতো ম্যাডাম, ম্যাডামের বিপরীত কি হবে, তখন আমরা বলতাম স্যার। কিন্তু এমন একটা ওয়ার্ড আছে যেটা স্যারও ম্যাডামও, স্যারও ম্যাডাম, এই জন্য এখানে নান হবে। কি হবে? আনসার হবে নান, আনসার হবে নান, আনসার হবে
না দেখছেন কত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কত ক্রিটিক্যাল প্রশ্ন, একদম সহজ একটা প্রশ্ন। এমন না যে এই ওয়ার্ডটা আপনি জীবনে দেখেন নাই, আজকে জীবনে প্রথম দেখছেন, এই ওয়ার্ডটা জীবনে অনেকবার দেখছেন। তবু আমাদের অনেকে বলছেন স্যার মিস হবে, স্যার ম্যাডাম হবে, অনেকে বলছেন স্যার স্যার হবে। তাহলে রাগ করবেন আমার সাথে, আজকে এই ক্লাসটা যদি না করতেন, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসতো, আপনি কি পারতেন বলেন? এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, এত রিকোয়েস্ট করি, কারণ প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু কি আছে শেখার আছে। যারা পেরেছেন অনেক ধন্যবাদ, আপনারা অনেক স্মার্ট, মাশাআল্লাহ, অনেকে পেরেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো প্রিয় ভাই বোন আমার? ওকে, আই মাস্ট ডু ই দিস। এই প্রশ্ন আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে এই একই প্রশ্ন আপনার দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শকে আসছে 2022 সালে। তো খেয়াল করে এখানে বলতেছে আই মাস্ট ডু দিস, আমি অবশ্যই এটা করবো। সো নেগেটিভ বানাইতে হবে, কি বানাইতে হবে? নেগেটিভ। তো এটাকে নেগেটিভ বানানো যায় দুই ভাবে। একটা হচ্ছে ভাইয়া আই ক্যানট বাট, আর হচ্ছে ভাইয়া আই ক্যানট হেল্প। খুব খেয়াল করেন প্লিজ, খুব খেয়াল করেন। তাহলে ক্যানট বাট দিলে এরপরে সবসময় ভার্বের বি1 হবে, কি হবে? বি1 হবে। কিন্তু যদি আপনি ক্যানট হেল্প দেন, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। সোনামণি, এই জন্য বলি যে ক্লাসগুলো করো, ক্লাসগুলো করেন, রাগ করিয়েন না, প্রত্যেকটা ক্লাস থেকে নতুন কিছু শেখার আছে। তাহলে আই মাস্ট ডু দিস, এটাকে নেগেটিভ করতে চাইলে আই ক্যানট বাট অথবা আই ক্যানট হেল্প দুইটা দিয়েই করতে পারবেন। ক্যানট বাট দিলে তারপরে বি1 দিতে হবে বা বেস ফ্রম দিতে হবে, আর ক্যানট হেল্প দিলে তার সাথে ভার্বের সাথে আইএনজি হবে। তো আমরা দেখি এখানে কিভাবে কি বানাইছে, ক্যানট বাট, ও পেয়ে গেছি ক্যানট বাট, কিন্তু ক্যানট বাটের পরে তো বি1 হয়, বেস ফ্রম, এখানে আইএনজি কেন দিলেন? তাহলে ক্যানট বাটের পরে ভার্বের সাথে বেস ফ্রম হয়, কিন্তু এখানে আইএনজি দেওয়া হচ্ছে, মানে এটা কাটা। ক্যানট হেল্প, ওকে ফাইন, পেয়ে গেছি, কিন্তু এখানে ও মা ক্যানট হেল্প দিলে তো ভার্বের সাথে আইএনজি হয়, এখানে বেস ফ্রম কেন দিলেন? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? জাস্ট একটু খেয়াল করেন কেমনে প্রশ্ন বানায়। হওয়ার কথা আইএনজি দিয়ে রাখছে বেস ফ্রম, এখানে হওয়ার কথা বেস ফ্রম দিয়ে রাখছে আইএনজি, এমনি প্রশ্ন বানায়। একবার বুঝতে পারলে যে কেমনে প্রশ্ন বানায়, বিশ্বাস করেন আপনাকে কোনোভাবে পরীক্ষা আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য রেগুলার ক্লাস করা দরকার। রেগুলার ক্লাস করলে আপনারা মানে বুঝে ফেলবেন যে আসলে কেমনে প্রশ্ন বানায়। যাই হোক, আই মাস্ট নট, ওমা গো এটা আবার করতে গেল, আই মাস্ট নট বাট, এটা কি? ওমা এমন কিছু তো পৃথিবীতে নাই, এমন কিছু কি এই পৃথিবীতে নাই, এমন কিছু এই পৃথিবীতেই নাই। তার মানে কি হবে? আই ক্যানট হেল্প ডুইং, ইয়েস, এই যে ক্যানট হেল্প ডুইং, ক্যানট হেল্প ডুইং, ক্যানট হেল্প ডুইং, ক্যানট হেল্প আইএনজি, ক্যানট হেল্প আইএনজি, ক্যানট হেল্প আইএনজি, ক্যানট হেল্প ডুইং। তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে? ডি। আনসার কি হবে? ডি। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়। এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো রেগুলার করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। এবার বলেন ক্লাস কেমন লাগলো? ক্লাস ভালো লাগতেছে? মজা মজা, পারবো ইনশাল্লাহ? বলেন নতুন কিছু কি শিখতে পারলাম? এই জন্য এত রিকোয়েস্ট করি যে ভাই প্রত্যেকটা দিন ক্লাসগুলো করবেন। আলহামদুলিল্লাহ, আপনার জন্য গুড নিউজ, আমরা কিন্তু আমাদের পেট বেচে প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে ব্যাখ্যা সহকারে পড়িয়ে থাকি। পেট বেচে কিন্তু এমসিকিউ পড়ানো হয় না, একদম বেসিক থেকে প্রত্যেকটা জিনিস পড়ানো হয়, একদম পার্সোভিস্টিস থেকে শুরু করে পার্সোভিস্টিস, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে কি বলে ট্রান্সফরমেশন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সিম্পলিটি, প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ানো হয়। তো আমাদের অনেক দিনের অনেক স্বপ্ন ছিল আমাদের ভাই বোনদের যে স্যার একদম বেসিক থেকে যদি ইংরেজি কোর্সটা করতে পারতাম বা বাংলা পড়তে পারতাম কেমন হইতো, তাই না বলেন? তো আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা আপনাদেরকে খুব বড় একটা সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ। একদম বেসিক থেকে কিন্তু আপনারা এখন ইংরেজি কোর্স করতে পারবেন, বাংলা পড়তে পারবেন, হ্যাঁ, ম্যাথ পড়তে পারবেন, জিকে পড়তে পারবেন, প্রত্যেকটা বিষয় কি করতে পারবেন? পড়তে পারবেন। বলেন ভালো লাগতেছে ক্লাস? ভালো, হ্যাঁ, এভাবে এমন ক্লাস রেগুলার চান? কে বলেন, কে রেগুলার চান? হ্যাঁ, ডুইং কেন হলো না? ডুইং কেন হবে না? অবশ্যই ডুইং হবে, কিন্তু প্রিয় ভাই বোন আমার ব্যাপারটা হচ্ছে বাটের পরে তো আমরা ডুইং দিতে পারি না, আমরা ডুইং দেবো হেল্পের পরে। বাটের পরে বেস ফর্ম হবে আর হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি হবে। হ্যাঁ, ডুইং দিতে পারি না কেন? বুঝতে পেরেছেন কেন পারি না বলেন? এই কারণে পারি না। হ্যাঁ, এক্স্যাক্টলি প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, দেখেন আপনার জন্য গুড নিউজ হচ্ছে, আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন বা অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাইয়া ইংরেজির কোনো বেসিক কোর্স আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আছে প্রিয় ভাই বোন আমার, ইংরেজির একদম বেসিক কোর্স আছে, একদম শূন্য থেকে। আমাদের যেসব ভাই বোনদের টার্গেট যে ভাইয়া একদম শূন্য থেকে, কোথা থেকে বলেন? শূন্য থেকে। অথবা আমাদের অনেক ভাই বোন আমাদেরকে বলেন স্যার একদম বেসিক থেকে ইংরেজি পড়তে চাই, স্যার একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে যারা পড়তে চান প্রিয় ভাই বোন আমার, আপনার জন্য গুড নিউজ হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সে কিন্তু একদম শূন্য থেকে বা বেসিক থেকে পড়ানো হয় আলহামদুলিল্লাহ। একদম পার্সোনাল স্পিচ থেকে শুরু করে বা নাউন থেকে বা প্রোনাউন থেকে প্রত্যেকটা কোর্স
কোর্সে কিন্তু পড়ানো হয়। তো আমি আবার বলছি, যাদের টার্গেট ভাইয়া আমরা 10 থেকে 20তম গ্রেডের জন্য প্রস্তুতি নিব, তো 10 থেকে 20তম গ্রেডের জন্য একদম বেসিক থেকে আমরা পড়াবো ইনশাল্লাহ। এবং শুধু প্রিলি নয়, 10 থেকে 20তম গ্রেড কিন্তু অনেক পরীক্ষা প্রিলি হয়, অনেক পরীক্ষা রিটেন হয়। তো 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস রিটেন, এক্স্যাক্টলি প্রিলি প্লাস দুইটা কোর্সে কিন্তু আপনি করতে পারবেন, প্রিলি প্লাস লিখিত, প্রিলি প্লাস লিখিত। যদিও আমাদের কোর্সই 2200 টাকা, কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ করে দিয়েছি অফারে মাত্র 1650 টাকায়। কত বলেন ভাইয়া? এই 1650 টাকায় কিন্তু আপনারা পরিপূর্ণ কোর্স করতে পারবেন এবং সাথে হাইলাইটস পেয়ে যাবেন 1000 টাকা সমমূল্যে। অর্থাৎ এই হাইলাইটস গুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন, হাইলাইটসের জন্য একটা পয়সাও দিতে হবে না ইনশাআল্লাহ। ইভেন হাইলাইটসের যে কুরিয়ার চার্জ এটাও আমরা দিব। আপনি শুধু ক্লাসগুলো করবেন ইনশাআল্লাহ, আর হাইলাইটস গুলো মন দিয়ে পড়লে আশা করি বাজারের অন্য কোনো গাইড বই টাচও করতে হবে না, শুধু যদি ক্লাসগুলো মন দিয়ে করতে পারেন আর হচ্ছে হাইলাইটস গুলো ভালো মতো পড়তে পারেন। এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া সামনে কিন্তু আমাদের নিবন্ধন পরীক্ষা আসতেছে, নিবন্ধন পরীক্ষার পরেই কিন্তু আমাদের আবার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাবে। কারণ নিবন্ধন পরীক্ষা যারা পাশ করবেন তো আলহামদুলিল্লাহ, যারা হয়তো কোনো কারণে পাশ করতে পারবেন না তাদের কিন্তু আবার নতুন করে আবার জেগে উঠতে হবে, আবার প্রস্তুতি শুরু করে দিতে হবে সামনের 19তম নিবন্ধনের জন্য, যেন এই 19তম নিবন্ধন কোনোভাবেই আপনার থেকে হাতছাড়া না হয়। ঠিক আছে ইনশাল্লাহ? সো যাদের টার্গেট যে ভাইয়া আমি 19তম নিবন্ধনের জন্য ভর্তি হব, প্রিয় ভাই বোন আমার, সো 19তম নিবন্ধনের জন্য ভর্তি হইতে পারবেন। আমাদের 19তম নিবন্ধনে কিন্তু একদম নতুন ব্যাচে ভর্তি চলতেছে, আলহামদুলিল্লাহ একদম নতুন ব্যাচে ভর্তি চলতেছে। সো যদিও 19তম নিবন্ধনের ফি 2200 টাকা, আমরা কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ, যেন আপনারা খুব সহজেই ভর্তি হইতে পারেন। অর্থাৎ মাত্র 1650 টাকা কিন্তু আপনি ভর্তি হইতে পারবেন ইনশাআল্লাহ, মাত্র 1650 টাকা। ক্লিয়ার? ইয়েস, আমি ভর্তি হতে চাই, আমি ভর্তি হতে চাই, কোনো সমস্যা নেই ভাইয়া, ভর্তি হইতে পারবেন। এছাড়াও যাদের টার্গেট যে ভাইয়া আমি প্রাইমারি কোর্স করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা যারা কি বলবো এটাকে অ্যাডভান্স প্রাইমারি কোর্স করতে চাচ্ছেন, অ্যাডভান্স প্রাইমারি কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, সো তারা প্রাইমারি কোর্সও করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো প্রাইমারি কোর্সের ফিও প্রিয় হবে আমাদের 2200 টাকা। এখানে এই কোর্সেও কিন্তু আপনারা কিন্তু অফার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ মাত্র 1650 টাকায় কিন্তু এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা কোর্সের সাথে কিন্তু আপনারা হাইলাইটস পাবেন, প্রত্যেকটা কোর্সের সাথে হাইলাইটস, এবং হাইলাইটসটা কিন্তু থাকবে পরিপূর্ণ ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এই হাইলাইটসটাকে আপনাদেরকে মানে কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু হাইলাইটসটা পাবেন, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ কি ভাইয়া ফ্রিতেই পাবেন। এই হাইলাইটসের দামই আপনি যদি বলেন কথা 1000 টাকা আছে, তো এই 1000 টাকার হাইলাইটস পাওয়া যাবেন সম্পূর্ণ ফ্রিতে। ক্লিয়ার? ওকে, ভর্তি হতে চাই, হাইলাইটস পেয়েছি আলহামদুলিল্লাহ, ওকে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার প্রশ্ন হচ্ছে ভাই কোন নাম্বারে টাকা পাঠাবো? কোনো সমস্যা নেই, টাকা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার নাম্বার লিখে রাখেন 01939964623, অথবা এই নাম্বারে টাকা পাঠাবেন 01767265758, 01939964623 অথবা 01767265758। এই দুইটা নাম্বারে কিন্তু বিকাশ অথবা নগদ রয়েছে, এবং এগুলো কিন্তু পার্সোনাল নাম্বার, বিকাশ প্লাস নগদ পার্সোনাল, বিকাশ প্লাস নগদ পার্সোনাল নাম্বার। সো অবশ্যই যেটা করতে হবে সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি। এবং সেন্ড মানি করে অবশ্যই এই দুইটা নাম্বারে কল দিলে কিন্তু আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। ভাইয়া ক্লাস কি যে কোনো সময় দেখতে পারবো? হ্যাঁ, ইয়েস, যে কোনো সময়, মানে যখন খুশি তখন দেখতে পারবেন ইনশাআল্লাহ, কারণ আমাদের ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, ক্লাস আজীবন রেকর্ড। সো আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যেখানে খুশি ক্লাস দেখতে পারবেন। হ্যাঁ, পরীক্ষা হবে মানে অবশ্যই পরীক্ষা হবে, প্রত্যেকটা ক্লাসের উপর পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাস হবে, পরীক্ষা হবে, ইভেন হচ্ছে ক্লাসগুলো রেকর্ড থাকবে, এবং অবশ্যই শীট পাবেন। কি পাবেন? শীট অথবা হাইলাইট যাই বলে না কেন, এটাও কিন্তু আপনারা পাবেন সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ভাইয়া ভর্তি হতে চাই, হ্যাঁ দ্রুত ভর্তি হয়ে যান, এই নাম্বারে কল পাঠাইলেই হবে 01939964623 অথবা 076726558। এই দুইটা নাম্বারে বিকাশ অথবা নগদে আপনারা সেন্ড মানি করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? সেন্ড মানি করে দুইটা নাম্বারে কল দিলেই কিন্তু আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি আছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই অফারে ভর্তি হতে পারবেন। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট, আপনারা আমাদের মানে হচ্ছে নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে বললেই হবে যে আমরা আপনাদের পুরনো স্টুডেন্ট বা আপনাদের আগের ব্যাচে ভর্তি ছিলাম, সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে আরো সুযোগ দিব ইনশাআল্লাহ। ক্লিয়ার? বিসিএস ব্যাচ, আচ্ছা সমস্যা নাই, বিসিএস 47তম বিসিএস এ যারা ভর্তি হতে যাচ্ছেন বিসিএস ব্যাচেও ভর্তি হতে পারবেন। বিসিএস এ কিন্তু আমরা অফার দিয়ে দিয়েছি মাত্র 3000 টাকা। এই মাত্র 3000 টাকায় কিন্তু আপনি 2000 টাকার শীটও পাবেন এবং ক্লাসও করতে পারবেন, সাথে পরীক্ষাও দিতে পারবেন। 144টা লেকচারের উপর ক্লাস পাবেন, 144টা লেকচারের উপর কি পাবেন? ক্লাস পাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ভর্তি হলে না 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে নিবন্ধন আর প্রাইমারি দরকার নাই, যে কোনো একটাতে ভর্তি হলেই হবে, একদম বেসিক ফাউন্ডেশন কোর্স এগুলা। ঠিক আছে? 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে আপনার আর প্রাইমারি অথবা এটা দরকার নাই,
অথবা আপনি নিবন্ধনে ভর্তি হলে বাকি দুটো দরকার নাই, অথবা প্রাইমারিতে ভর্তি হলে বাকি দুটো দরকার নাই। যে কোনো একটা কোর্সে ভর্তি হলে হবে, এগুলো হচ্ছে পরিপূর্ণ কোর্স। যে কোনো একটাতে ভর্তি হলে আপনার পরিপূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, টাকা পাঠিয়ে ডান লিখেন। আপনারা যারা টাকা পাঠাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, বিকাশে বা নগদে, আমাদের কিন্তু এই বছর থেকে নার্সিং শুরু হবে। হ্যাঁ আপনার জন্য গুড নিউজ, আমরা কিন্তু খুব দ্রুত নার্সিং শুরু করতে যাচ্ছি। নার্সিং এর সব আলহামদুলিল্লাহ রেডি। এক্স্যাক্টলি, আপনাদের যাদের ছোট ভাই অথবা ছোট বোন রয়েছে অথবা আপনাদের পরিচিতদের রয়েছে, হ্যাঁ আমাদের কিন্তু নার্সিং শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। নার্সিং মানে হচ্ছে ওই যে মিডওয়াইফারি, এক্স্যাক্টলি, হ্যাঁ নার্সিং শুরু হবে ইনশাআল্লাহ। নার্সিং এর পরিপূর্ণ কিন্তু আমরা সাপোর্ট দিব ইনশাআল্লাহ। তো আপনাদের যারা পরিচিত ছোট ভাই বোন আছে তাদেরকে বলে রাখবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে যেমন আপনারা কি বলে জব মেডিসিনের সাথে চাকরি প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেম আপনাদের অনুরোধে আপনাদের ছোট ভাই বোনদের জন্য আমরা নার্সিংও শুরু করতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শুধু আপনার ইংরেজি ক্লাস করার জন্য হলেও ভর্তি হতে হবে, কোনো সমস্যা নাই, হয়ে যান আরোহী খান মাহি। ইংরেজি ক্লাস পাবেন, বাংলা, ম্যাথ, জিকে সব বাকিগুলো ফ্রি পাবেন। শুধু ইংলিশে ভর্তি হলে বাকিগুলো বোনাস, শুধু ইংরেজিতে ভর্তি হলে বাকিগুলো কি বোনাস, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। শরীফুল ভাইয়া কি প্রশ্ন ভাইয়া? আবার প্রশ্ন করেন, কি প্রশ্ন ভাইয়া? হ্যাঁ এই নাম্বারে টাকা পাঠালে হবে, এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদ, এগুলো পার্সোনাল নাম্বার, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে দুইটা নাম্বারে কল দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। একটা বিষয় আমি দেখেন আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি স্টুডেন্ট লাইফে কিন্তু কম বেশি প্রায় 30,000 টাকা মানে ধার করে কোর্স করেছিলাম। আমার কিন্তু লস হয় না, বরং লাভ হয়েছে, কারণ আল্লাহর রহমতে এখনো এমন একদিনও যায় যেমন 30,000 টাকাও কামাইতে পারি। তো ফ্যাক্ট হচ্ছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, হয়তো আপনার পকেটে এখন টাকা নাই, আপনার হয়তো ফিনান্সিয়াল সমস্যা, এটা সবারই থাকে, সবারই ছিল, সবার থাকবে, স্টুডেন্ট লাইফে সবারই থাকবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এখন যাদের এইজ আছে, বয়স আছে, সময় আছে, সময়টাকে একটু কাজে লাগান, নিজের বাবা মার দিকে একটু তাকান, একটু কি বলে নিজের পরিবারের হাল ধরার চেষ্টা করেন ইনশাআল্লাহ, একটু ভালো মতো পড়াশোনা করেন। কোর্সে ভর্তি হলে না হন সমস্যা নেই, কিন্তু বাসায় হলেও পড়াশোনা করেন। অনুরোধ করে বলছি, হাত পায়ে ধরে বলছি, বাসায় হলেও পড়াশোনা করেন, বাবা মায়ের কথা একটু ভাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভালো মতো পড়াশোনা করেন, দেখবেন আল্লাহ চাইলে তো অবশ্যই ভালো কিছু হবেই হবে। আপনার যদি টার্গেট হয় অন্য কিছু করা, তাও করেন, ব্যবসা করতে চাইলে তাও করেন, অন্য কিছু করতে চাইলে তাও করেন, কিন্তু কিছু একটা করেন। এ ব্যাপার থাকে না। আর কতদিন বলেন, আর কতদিন কষ্ট দিবেন বাবা মাকে বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমি আবার বলছি, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। যাদের সময় আছে, সুযোগ আছে, সময়টা কাজে লাগে। না হয় একটা সময় আপনার টাকা পয়সা দেখলে ছিঁড়ে ফেলতে মন চাইবে, যে এই টাকা পয়সা বাঁচানোর জন্য আমি কোর্স করি নাই, অথবা ঠিকমতো পড়ি নাই, অথবা বই কিনি নাই। একটা সময় টাকা দেখলে আপনার মানে একদম মেন্টাল হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য যাদের সময় সুযোগ আছে, সময়টা কাজে লাগান, জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য অল্প কিছু টাকা, 1600 টাকা, অথবা কি বলবো, মানে আমাদের কোর্সগুলো একটু কম ফি আলহামদুলিল্লাহ, 1000 টাকা, 1500 টাকা বা 2000 টাকার মধ্যে, বা 3000 টাকা। এই এত অল্প ফিতে সাথে হাইলাইটস পাচ্ছেন 4টা বিষয়ের, এমন সুযোগ থাকা সত্ত্বেও আবার আমাদের ক্লাসও আলহামদুলিল্লাহ খুব খারাপ না, মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। আমি হয়তো আমাদের টিমের সবচেয়ে দুর্বল অথবা সবচেয়ে পচা ক্লাস নেই, কিন্তু আমাদের নাসির স্যার, মমিনুল স্যার, তৌহিদ স্যার, আমাদের ইকরাম স্যার, আমাদের সুহেল স্যার, বা আমাদের অন্যান্য স্যাররা কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের সবুজ স্যার বা অন্যান্য স্যাররা অনেক ভালো ক্লাস নেয় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ধরেন আমি আমাদের টিমের সবচেয়ে দুর্বল, তো আমি সবচেয়ে দুর্বলটার ক্লাস কিন্তু আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের টিমের সবচেয়ে যে স্ট্রং বা সবল তার ক্লাস কেমন লাগবে? এই জন্য প্রিয় ভাই বোন আমার, যেহেতু ক্লাসও ভালো আলহামদুলিল্লাহ, তাই না, কোর্স ফিও কম আলহামদুলিল্লাহ, হ্যাঁ, পরে হাইলাইটস পেয়ে যাচ্ছেন, আর বইও কিনতে হচ্ছে না, তো সব মিলে সব সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি এই সুযোগ মিস করেন, এটা একদমই ঠিক হবে না, বরং বোকামি হবে। আর বুদ্ধিমানদের জন্য এমন কিছু করা উচিত নয় যেটার জন্য পরে আফসোস করতে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য সময় সুযোগ যাদের আছে, আরে করেন না ইনভেস্ট। কথার কথা, নষ্ট হলে কয় টাকা নষ্ট হবে? 1600 টাকাই তো। যদি কোনো কারণে কাজে লেগে যায়, ভালো একটা চাকরি হয়ে যায়, তখন তো 16 কোটি টাকা লাভ হয়ে যাবে। আর যদি নষ্ট হয়, কয় টাকা নষ্ট হবে? কথার কথা, ধরেন এই কোর্স করে আপনার কোনো ধরেন ফায়দা হলো না, তাহলে নষ্ট হলে কথা হবে 1600 টাকা। কিন্তু কোনো কারণে আল্লাহ চান যদি একটা চাকরি হয়ে যায়, ভালো কিছু হয়ে যায়, তখন তো অনেক বিশাল বড় একটা লাভ হয়ে যাবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার। কেমন স্যার, আমি 10 থেকে 20 গ্রেডে কোর্স করতেছি, আমি কি আর প্রাইমারি কোর্স করা লাগবে? না, দরকার নাই, প্রাইমারির শতভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 থেকে 20 গ্রেডের কোর্সটা এমন ভাবে সাজাইছি আমরা, শুধু 10 থেকে 20 গ্রেডের কোর্সে ভর্তি হইলে নিবন্ধন দরকার নাই, অ্যাডভান্স দরকার নাই, অথবা কথার কথা প্রাইমারি কোর্সে ভর্তি হলে বাকি দুটো দরকার নাই, যে কোনো একটা কোর্স করবেন। তো এত টাকা পয়সা, ওরে বাবা, এত টাকা কামড়ায়নি, একেবারে 3টা কোর্স করবেন, দরকার নাই, যে কোনো একটা কোর্স করলে বাকিগুলো হয়ে যাবে, অটো হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা কোর্সটা এমন ভাবেই সাজাইছি ইনশাআল্লাহ। ঠিক আছে, যে কোনো একটা কোর্স করবেন, 3টা কিন্তু কেউ করবেন না ভুলেও, যে কোনো একটা কোর্সে ভর্তি হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসিএস কোর্সে, হ্যাঁ, যাদের সময় আছে, দেখেন যারা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে পড়তেছেন, তারা অবশ্যই এই কোর্সে ভর্তি হবেন, কারণ এখন প্রচুর সময় আছে, সুযোগ আছে। হ্যাঁ, আমি তো বলছি স্যার, আপনার মুখে শুনতে চাই, সাইদুল স্যার ইজ দ্য বেস্ট টিচার অফ অল দেম। না রে পাগলা, হ্যাঁ, নাসির স্যার ইজ দ্য বেস্ট টিচার অফ অল দেম। হ্যাঁ, নাসির স্যার সবচেয়ে ভালো, নাসির স্যার ইজ দ্য সবচেয়ে ফরসাস্ট মানে কি? ও, ফরসা টিচার। নাসির স্যার ইজ দ্য ফরসাস্ট টিচার। বাহ, ফরসা একটা ইংরেজি বেরিয়েছে স্যার। নাসির স্যার ইজ দ্য ফরসাস্ট।
আর নার্সিং করে দিবে। মমিনুল স্যার ইজ দ্য স্মার্টেস্ট টিচার অফ জব মেডিসিন টিম। বাহ, সাধারণ। মমিনুল স্যারের চুল ভালো লাগে, মমিনুল স্যারের নাক খারাপ। বাংলাদেশ ওয়ার্ল্ড অফ দা। আচ্ছা, আজকে অনেক পালন করে, তবে ছেলেরা একজনও দেখি না, আমি যাদেরকে দেখতেছি সবই মেয়েরা। মেয়ে আপনার চোখে তো মেয়েই পড়বে, কেন আপনি তো এখনো অবিবাহিত। দাদা না না, আপনাদের আচ্ছা একটা কথা বলি, সেটা হলো আপনাদের আমি গতকালে বলেছিলাম কিন্তু আজকে বললাম যে আপনাদের যারা ছোট বোন আছে, ছোট ভাই আছে, যাদের শালি আছে, যাদের শালা আছে, আত্মীয় স্বজন যারা এবার নার্সিং পরীক্ষা দিবে, তাদের জন্য কিন্তু আমরা নার্সিং এর কোর্স রান করছি। আর নার্সিং এর পরীক্ষা একদম হুবহু মিল আছে কিন্তু একদম চাকরি পরীক্ষার সাথে। কারণ দেখবেন যে বিগত সালে নার্সিং পরীক্ষা একদম হুবহু নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই থেকে বাংলা প্রশ্নগুলো করে, এবং যেগুলো বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু নার্সিং পরীক্ষায় তুলে দেয়। এই জন্য নার্সিংয়ে যেন শতভাগ আমরা চান্স পাওয়াতে পারি, এই টার্গেট নিয়ে কিন্তু আমরা কোর্স রান করতেছি এবছর। লেকচার শিটের কাজ প্রায় শেষ পর্যায়ে, একদম আপডেট তথ্য সমৃদ্ধ লেকচার শিট আমরা একদম কুরিয়ে দেবো, এবং বাংলাদেশ ভিতরে সবচেয়ে কম টাকা আপনাদের বেটার সার্ভিস দেবো। আর 10,000, 12,000, 8,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে না। অফলাইনেও থাকবে, অর্থাৎ অফলাইন অনলাইন আমাদের বাংলাদেশ সকল শাখায় অফলাইন অনলাইন চলবে। ঠিক আছে, যাতে সে অফলাইনের পাশাপাশি অনলাইনটাও পায়। চান্স পেতেই হবে, ডেডিকেট থাকতে হবে। এবং সম্পূর্ণ ক্লাসগুলো কিন্তু আমাদের জব বিডিসি টিম সবাই সারা বাংলাদেশে ক্লাসগুলো নেবেন। আর আমাদের হেড অফিস থেকে তো আমরা একদম আমি বাংলাটা কমপ্লিট করে দিব, আর আমাদের মনে স্যার ম্যাথ কমপ্লিট করে দেবে, এবং সাথে স্যার ইংরেজি কমপ্লিট করে দেবে, এবং জিকে আমাদের সবুজ স্যার কমপ্লিট করে দেবে। তার টেনশনের কোনো কারণ নেই, একদম ফাটাফাটি। ওকে, তা যাই হোক, ব্যাংকের জন্য কি কোনো ব্যাচ আছে? হ্যাঁ, আমাদের ব্যাংক জবটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা কিন্তু বলেছিলাম আমার ব্যাংক জবের লেকচার শিটে কাজ চলতেছে, ইনশাল্লাহ একটু পরে। হ্যাঁ, ব্যাংকের আমরা শুরু করবো, আস্তে আস্তে সবই হবে, টেনশনে আসে। স্যার আপনারা সবাই বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নার্সিং কবে থেকে শুরু হবে স্যার? হ্যাঁ, নার্সিং আমরা শুরু করবো খুব শীঘ্রই, আমাদের এগুলো হয়ে গেলে ইনশাল্লাহ একদম, মানে ইন্টার পরীক্ষা চলে তো, হ্যাঁ ইন্টার পরীক্ষাগুলো শেষ হোক, তারপর আমরা একদম ধুমাইয়া, এখন তো পরীক্ষা চলে না, পরীক্ষার পরে ধুমাইয়া ক্লাস চলতে থাকবে। পরীক্ষার পরের দিন থেকেই কোর্স শুরু করে দেবে। ওকে, নিবন্ধন কত মাসের কোর্স? আসলে নিবন্ধনের কোর্স হলো আমাদের 4 থেকে 5 মাস লাগবে নিবন্ধন কোর্সটা শেষ করতে, কিন্তু এই কোর্সের রেকর্ডগুলো কিন্তু থাকবে আজীবন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। স্যার আমি অনেক আগে থেকে এটির জন্য ভর্তি হয়েছি, পরীক্ষা এখনো হয়নি, আমি কি পরীক্ষা আবার দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা হবে, কোনো সমস্যা নাই। নিবন্ধন কত বছর? আচ্ছা, আপনারা সবাই বেস্ট। ওকে ভাইয়া, অনেক রাত হয়েছে, যদি কারো ভর্তি হওয়ার জিকে স্যারের ক্লাস দেন একদিন। আচ্ছা, জিকে স্যারের ক্লাস 5 তারিখ, তো আমরা বলে দিলাম 5 তারিখ 6 তারিখ, শোনেন 5 তারিখ 6 তারিখ 5 তারিখ 6 তারিখ কিন্তু আমাদের সবুজ স্যারের জিকে ক্লাস। জি ক্লাস কে বলে? আপনারা হয়তো ঠিক মতো ক্লাস দেখেন না। সবুজের ক্লাস 2 দিন আগেও ছিল, আবার আগামী 5 তারিখ হবে। 5, 6 2 দিন আপনারা জিকে ক্লাস পাবেন। আমাদের সবুজ স্যারের জিকে ক্লাস পাবেন 5, 6, আর ইকরাম স্যারের ক্লাসটাও পাবেন। আমি রুটিনটা দেখে নিই এখনো। স্যার 10 থেকে 20তম গ্রেডের কোর্স কত মাসের? 10 থেকে 20তম কোর্স হলো 3 মাস প্লাস, 3 মাস প্লাস, 3 মাস প্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস। আর কোনো প্রশ্ন? স্যার আপনাদের কথা থাকে আলাদা একটা শক্তি পাই। সুজন মিয়া বলছে আমাদের কথা শুনলে আলাদা একটা সব এনার্জি পায়, তাই তো? অনেকে কিন্তু ওই কলিকাতা হারবাল খাইলেও সেই এনার্জিটা পায় না, যে এনার্জিটা আমরা কথা বললে আপনারা পান, তাই তো? ওকে, জবরিস মানিশরা ক্লাস ভেরি গুড। 10 থেকে আচ্ছা বলে দিছি স্যার, কোর্স বলে দিছি। ওকে, আপনারা যদি ভর্তি হতে চান আমাদের এই নাম্বারগুলোতে আপনারা কল করবেন। আর যদি কারো আর্থিক সমস্যা থাকে, আমি বারবার বলি, আর্থিক সমস্যা থাকলে আমার এই নাম্বারে একটু জোর হতে হবে, 01755072190। যাতে আর্থিক সমস্যা খুবই দুর্বল, তারা এই নাম্বারে আমাকে কল দেবেন। এটা আমার নাম্বার, আমার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।